গল্প জীবনযুদ্ধ, লেখায় ফারজানা আক্তার রত্না। আজকে নাফিসার জন্য একটা নতুন বিয়ের প্রস্তাব পেয়েছি। কথাটা বলতে বলতে স্ত্রী সালেহার পাশে বসলেন ইয়াকুব সাহেব। সালেহা কথাটা শুনেই বলে উঠল, মেজো ভাইজান যে ছেলের কথা বলেছে সরকারি চাকরি করে সেটা? হ্যাঁ। তোমাকে বলেছে তাহলে? হ্যাঁ, আমাকে আগেই বলেছে। আমাকে তো কিছু বললে না তুমি। কেন বলবো? ছেলেটা সামান্য সরকারি অফিসার, অল্প বেতনের চাকরি করে। নাফিসাকে বিয়ের পরে ভালো রাখতে পারবে, ওর সব চাহিদা তো পূরণ করতে পারবে না ছেলেটা। তাই আমি ইচ্ছে করেই জানাইনি তোমাকে। আমার কোনো ইচ্ছে নেই জেনে শুনে মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দেওয়ার। সালেহা, কি বলছো এসব? আমি মেজো ভাইজানকে ডাকাচ্ছি বিকালে। এই বিষয় নিয়ে বিকালেই আলোচনা হবে। যথাসময়ে বিকালে সালেহার মেজো ভাইজান আসেন বাসায়। তারা তিনজন বসে কথা বলছিল। মেজো ভাইজানের নাম ইসিয়া। তিনি ইয়াকুব সাহেবকে বললেন, আজকে যে ছেলেটার কথা বলেছি ভেবে দেখেছেন কিছু? না ভাইয়া। সালেহা তো দেখছি আগে থেকে জানে। ও তো মানতে কিছুটা নারাজ সম্ভবত। ইয়াকুব সাহেব। কিরে সালেহা, কি হয়েছে? ইসিয়া, ভাইজান আমার কোনো আগ্রহ নেই এই বিয়েতে। ছেলেটা সামান্য বেতনের চাকরি করে, তার দুটো বোনও আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকে। আর তাছাড়াও ছোট ভাইজান কয়েকদিন আগে একটা প্রস্তাব এনেছিলেন। আমার মতে সেদিকে ভেবে দেখা ভালো হবে। ছেলেটা নাকি ডাক্তার শুনলাম, বাবা মায়ের একমাত্র ছেলে, কোনো ঝামেলা নেই। সালেহা, আচ্ছা ঠিক আছে, সেসব না হয় পরে ভাবা যাবে, সময় আছে। আগে নাফিসাকে ডাক দে। ওকে তো কিছুই জানালি না এখনো, রাজি করাতে হবে তো ওকে আগে। ইসিয়া। সালেহা নাফিসাকে ডাক দিল। নাফিসা এসে মামাকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ইসিয়াক সাহেব নাফিসাকে তার পাশে ডেকে বসালেন। বললেন, তোর পরীক্ষা তো ভালোই দিয়েছিস, রেজাল্ট কবে দিব? এই তো মামা সামনের মাসেই দিয়ে দিবে। আচ্ছা, ভালো। তোকে কিছু কথা বলার আছে আমাদের। হ্যাঁ মামা, বলেন। দেখ নাফিসা, তোর বাবা একটা ছোটখাটো চাকুরি করে। তোরা 6 ভাই বোন। তোর বাবার সামান্য বেতনে তোদের সংসার খরচ, পড়াশুনো, অন্যান্য যাবতীয় খরচাবলি তো আছেই। হ্যাঁ আমি জানি। আমি জানি তুই খুব বুদ্ধিমতী একটা মেয়ে, তুই সব বুঝবি। আমরা ইতোমধ্যে বেশ ভালো কয়েকটা পাত্র পেয়েছি তোর জন্য। তোর মতামত নেওয়াটা জরুরি, তাহলে আমরা তোর বিয়েটা দিতে পারবো তাড়াতাড়ি। কি বলছেন এসব মামা? আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, কদিন পর রেজাল্ট দিলে আমি কলেজে ভর্তি হব। তোর আর পড়াশুনো করার প্রয়োজন দেখছি না আমি। মেয়েদের বেশি পড়াশুনোর প্রয়োজন কি? বাচ্চা কাচ্চা পালার জন্য তোর পড়াশুনো যথেষ্ট হয়েছে। আর তুই বিয়েতে রাজি হয়ে গেলে তোর জন্যও ভালো, আর তোর পেছনের ভাই বোনগুলো তোর পরিবারের জন্যও ভালো। নাফিসা হতাশার দৃষ্টি নিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তো কোনো খারাপ পথে চলি না বাবা, আমি পড়াশোনাটাও ভালোভাবে করছি। এমন তো না যে আমি খারাপ ছাত্রী। আমাকে কেন এত জলদি বিয়ে দিবে তোমরা? আমার কত স্বপ্ন। আমি আত্মনির্ভরশীল হব, আমার নিজের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করব। আমাকে না জানিয়ে তোমরা। নাফিসার মামা ইশতিয়াক নাফিসাকে থামিয়ে বলল, নাফিসা তুই ভেতরে যা, দরকার হলে আমরা আবার ডাকবো তোকে। নাফিসা কি করবে বুঝে উঠতে পারছে না। ওর দু চোখে যে অনেক স্বপ্ন, তবুও বড়দের কথা কখনো অমান্য করেনি। তাই নাফিসা ভেতরে চলে গেল। ইশতিয়াক বলল, দেখ সালেহা, নাফিসাকে যত তাড়াতাড়ি পারিস বিয়েটা দিয়ে দে। ভালো পাত্রগুলো বারবার হাতে আসে না। জি ভাইজান। 2 দিন পর ইয়াকুব সাহেব মেয়ের রুমে গেলেন। নাফিসা বসে বই পড়ছিল। বাবাকে দেখে বইটা পাশে রেখে পা গুটিয়ে বসল। ইয়াকুব সাহেব নাফিসার পাশে বসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, বই পড়ছিলি? হ্যাঁ বাবা। কি বই দেখি তো? এই তো বাবা কাজী নজরুলের অগ্নিবীণা পড়ছিলাম। কথাটা বলতে বলতে নাফিসা বইটা বাবার দিকে এগিয়ে দিচ্ছিল। ইয়াকুব সাহেব বইটা হাতে নিয়ে পাশে টেবিলের উপরে রাখলেন। তারপর নাফিসার দিকে তাকিয়ে বললেন,
দেখ মা, আমি তোর সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ বাবা, বলো। তুই আমাদের প্রথম সন্তান। আমাদেরকে বাবা মা হওয়ার পূর্ণতা তুই দিয়েছিস। কিন্তু তুই ভালো করেই জানিস আমি সামান্য একটা চাকরি করি। চাকরিটা সরকারি হলেও অল্প বেতন। এই স্বল্প বেতনে আমাদের পুরো সংসার, তোর ভাই বোনদের পড়াশোনার খরচ, ভরণ পোষণ সব কিছুর দায়ভার আমার উপরেই। বড় মেয়ে হিসেবে তুইও খুব ভালোভাবে বুঝিস আমি কত কষ্ট করে তোমাদের খরচ চালিয়ে যাচ্ছি। সেগুলো আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু তুই বড় হয়েছিস, বিয়ের সময় হয়েছে, ভালো পাত্রের সন্ধানও পাচ্ছি। সময় মতো বিয়েটা না দিলে তো পরে সমস্যা হবে। মেয়েদের বিয়ের বয়সটাই তো এই সময়টা। এখন তুমি কি বলতে চাচ্ছ বাবা? ঢুক গেলে তুই বিয়েতে রাজি হয়ে যা মা। যে কয়টা পাত্র পেয়েছি সবগুলোই ভালো। তোর পছন্দ কোনটা সেটা বল। নাফিসা কিছুক্ষণ চুপ থেকে কিছুটা সাহস জুগিয়ে বলল, বাবা তুমি তো জানো আমি পড়াশোনার প্রতি কতটা সেন্সিটিভ। আমার অনেক স্বপ্ন। আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা ক্যারিয়ার তৈরি করব, আমার ভাই বোন আর তোমাদেরকে তখন আমি চালাতে পারবো। প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়েটা কি খুব জরুরি বাবা? আমি তো এখন এসব কিছু নিয়ে ভাবছিও না। আমি কি তোমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছি বাবা? ইয়াকুব সাহেব লজ্জাবোধ করলেন। বললেন, ছি নাফিসা, কি বলছিস এসব? বোঝা কেন হতে যাবি? তোর বিয়ের জন্য এই বয়সটাই সবচেয়ে সুন্দর। সব দিক থেকে যথার্থ সময়টা। এখন তোকে বিয়ে না দিলে পরে সমস্যা হবে। আমি কি বুড়ি হয়ে যাচ্ছি বাবা, যে এখন বিয়ে না দিলে পরে সমস্যা হবে? ভুল বুঝিস না মা, তোর ভালো চাই আমরা। এখন ভালো ভালো পাত্রগুলো পাচ্ছি। সময়ের পরিবর্তনের সাথে যদি ভালো পাত্র না পাই তাহলে কিভাবে তোকে বিয়ে দিব বল? বাবা আমি পড়াশোনা করতে চাই। তোর কি কোনো পছন্দ আছে নাফিসা? নাফিসা বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর উত্তর দিল, না বাবা, আমার কোনো পছন্দ নেই। দেখ মা, তোর কোনো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস, আমি দেখবো বিষয়টা। কেউ থাকলে বল মা। না বাবা, আমি কাউকে পছন্দ করি না। আমার একটাই লক্ষ্য, আমি পড়াশোনা করে অনেক বড় হব, ভালো একটা পজিশনে জব করব, আমার ভাই বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করব। নাফিসা বুঝতে পারছিস না কেন তুই? তুই না হয় বিয়ের পরে পড়াশোনা করবি। বুঝেছি বাবা, আমি তোমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছি। ভুল বুঝিস না মা, সন্তান বাবা মায়ের বোঝা হয় না। তোর ভালোর জন্যই আমরা এটা চাচ্ছি। কথাটা বলে ইয়াকুব সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন। নাফিসা ভাবলেশহীন ভাবে বসে আছে। বাসা থেকে সবাই এত মেন্টাল প্রেশার দিলে ওর বিয়ের পিড়িতে বসা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা মায়ের অবাধ্য কখনো হয়নি, এই যাত্রায় হতে পারবে না। নাফিসার জন্য মোটামুটি বেশ কয়েকটা পাত্রের সন্ধান পেয়েছে ওর পরিবার। তার মধ্যে হাসিবুল ইসলাম আর ইয়াসির রহমান তাদের সবার কাছে বেশি আলোচিত। হাসিবুল ইসলাম একজন ডাক্তার। হাসিবের বিষয়ে নাফিসার মা সালেহা বেশি আগ্রহী। ছেলেটা ডাক্তার, বাবা মায়ের একমাত্র ছেলে, ঝামেলা নেই কোনো প্রকারের। কিন্তু এই বিষয়ে ইয়াকুব সাহেব কিছুটা উদাসীন। তিনি ওই স্বল্প বেতনের সরকারি চাকুরি করা ইয়াসিরের প্রতি বেশি দুর্বল। তিনি চায় নাফিসাকে তারই হাতে তুলে দিতে। নাফিসার মামার পক্ষ থেকেই ডাক্তার হাসিবুলের প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়েছে। তার মূল কারণ জানা নেই। 3 দিন পর ইয়াসিরের পরিবার থেকে নাফিসাকে দেখতে এলো। ইয়াসিরের বাবা মারা গেছেন আরো বেশ কয়েক মাস আগেই। ইয়াসির পরিবারের বড় সন্তান, তারপরে একটা ভাই আর 2টা বোন আছে। আজকে ইয়াসিরের সাথে তার মা, ভাই আর বড় বোনটা এসেছে। ইয়াকুব সাহেব তাদের সাথে বসে ড্রয়িং রুমে কথা বলছিল। সালেহা অনেকক্ষণ আগেই নাফিসাকে একটা আকাশি রঙের সিল্কের শাড়ি পরিয়ে দিয়েছিল। নাফিসার ফর্সা শরীরে খুব মানিয়েছে শাড়িটা। লম্বা ঘন কোকড়া চুলগুলো খোপা করে দিয়েছেন। নাফিসা নিজেকে প্রস্তুত করছে ইয়াসিদের সম্মুখীন হওয়ার জন্য। নাফিসা শাড়ির আঁচল টেনে মাথা ঘুমটা দিয়ে নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমে আসলো। সবাইকে সালাম দিয়ে ট্রেটি টেবিলের উপরে রাখলো। ইয়াসিরের মা নাফিসাকে বলল তার পাশে গিয়ে বসার জন্য। ইয়াসিরের মা রহিমা খাতুন যতটুকু প্রয়োজন টুকটাক নাফিসাকে এটা ওটা জিজ্ঞেস করলো। ভদ্রমহিলা যথেষ্ট ভালো, অন্যদের মতো কোনো প্রকার বিভ্রান্তিমূলক জিজ্ঞাসাবাদ করেনি। ওনাদের নাফিসাকে পছন্দ হয়েছে।
রহিমা খাতুন নাফিসার বাবাকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর আমার ইয়াসিরও নাফিসাকে পছন্দ করেছে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের কথা শুরু করতে পারি। আজকে না হয় আংটি পরিয়ে গেলাম। না আপা, আমাদের কোনো আপত্তি নেই। ইয়াসিরকেও আমাদের পছন্দ হয়েছে। আপনাদের পরিবারে আমার মেয়ে দিতে আর কোনো আপত্তি নেই। সালেহা ইয়াকুব সাহেবকে ডাক দিয়ে অন্য রুমে নিয়ে গেলেন। সালেহা বলল, তোমার কি মাথাটা গেছে নাকি? আসল দেখলো আর এখনই সব পাকাপাকি করে ফেললে। ভাইজানদেরকেও তো কিছু জানালে না। সালেহা, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমি আগেই বলেছি এই 2 টাকার চাকরি করা ছেলেদের কাছে মেয়ে দিব না। আমার মেয়েটা এত যত্ন করে বড় করেছি, অভাব অনটনে বড় হয়েছে, বিয়ের পরেও কি ওর সুখের চিন্তাটা করা উচিত না? আমি আগেই বলেছি ওই ডাক্তার ছেলেটার সাথে মেয়ের বিয়ে দাও। মেয়ে সুখী হবে। তোমাদের কারণেই হয়তো ওরা ভাইজানকে না করে দিয়েছে। ভাইজান তো খুলে কিছু বলেনি। সালেহা, এত উত্তেজিত হচ্ছ কেন? ইয়াসিরকে কোনো অংশে খারাপ দেখছি না। নাফিসার জন্য উপযুক্ত ছেলেটা। ওর 2টা বোন আছে। বিয়ের পরে নাফিসাকেই ওদের সেবা করতে হবে। বাজে বকো না। এত ভাবলে হবে না। আল্লাহ যদি এখানেই ভাগ্য নির্ধারণ করে রাখেন তাহলে এখানেই বিয়ে হবে। আমি এর বাইরে আর কিছুই বলবো না। ইয়াকুব সাহেব ড্রয়িং রুমে এসে রহিমা খাতুনকে বলল, আপা, বিয়ে শাদীর কাজ কারবার। এত তাড়াহুড়ো করে তো কিছু করা যায় না। নাফিসাকে আপনাদের পছন্দ হয়েছে, আমাদেরও ইয়াসিরকে পছন্দ হয়েছে। তবে আরো ভালো করে যাচাই বাছাই করা উত্তম। নাফিসার মতামতেরও প্রয়োজনীয়তা রয়েছে। জি ভাই সাহেব, অবশ্যই। তাহলে আমরা আরেকটু ভেবেচিন্তে জানাই আপনাকে। আর ওদেরও তো কিছু বোঝাশোনা আছে। আচ্ছা ভাই সাহেব, আজকে তাহলে আমরা উঠছি। রাতে ইয়াকুব সাহেব আর সালেহা নাফিসার কাছে এসে বসল। ইয়াকুব সাহেব বলল, কিরে, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে? আমরা বিয়ের কাজে এগোবো। আমার পছন্দ হয়নি। মেয়েটাকে আরো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। সালেহা, আহ, তুমি চুপ থাকো আপাতত। ছেলেটাকে কোনো দিকে আমি খারাপ দেখিনি। মেজো ভাই যেন বলেছে ছেলেটার সব দিক ভালো। আপত্তিটা কোথায় তোমার? ছেলেটা আমার মেয়েকে ভালো রাখতে পারবে না। এত বড় পরিবার চালানো, আবার বউয়ের যত্ন কিভাবে নিবে? সালেহা, সালেহা, বাজে বকে যাচ্ছ তুমি। মেয়ে তোমার একার না, মেয়েটা আমারও। আমিও ভাবি মেয়ের ভালোর কথা। ভেবে কি করছো? মেয়েকে জেনে শুনে এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছ যে কিনা মেয়েকে ভালো রাখতে পারবে না। সালেহা, তুমি কিভাবে জানো ভালো রাখতে পারবে কিনা? কারণ অল্প বেতনে চাকরি করে এত বড় পরিবার চালাতে হয়, বউকে কিভাবে ভালো রাখবে? তুমি যদি বুঝতে তাহলে। তোমরা চুপ করো একটু। এখানে কি ঝগড়া করতে এসেছো? নাফিসা। কিছুক্ষণ সবাই চুপ থাকার পর ইয়াকুব সাহেব বলল, নাফিসা, তোর মতামত কি? ছেলেটাকে তোর পছন্দ হয়েছে। বাবা, যেখানে আমি বিয়ে করতে রাজি হচ্ছি না সেখানে আমার মতামতের মূল্যটা কোথায় বলবে? তোমরা যার সাথে ইচ্ছে আমাকে বিয়ে দাও। আমার কোনো মতামত নেওয়ার প্রয়োজন নেই। ইয়াকুব সাহেব আর কিছু না বলে রুম থেকে চলে গেলেন। সালেহাও পেছনে পেছনে বেরিয়ে গেলেন। নাফিসার পাশে তার ছোট 2 বোন ঘুমাচ্ছে। নাফিসার চোখে ঘুম নেই। ওর 2 চোখে কত স্বপ্ন ছিল, পড়াশোনা করবে, নিজের একটা সেটেলমেন্ট করবে। কিন্তু মামারা মিলে বাবাকে এমন ভাবে ব্রেইন ওয়াশ করেছে যে বাবা এখন বিয়ে করছে। অনেক কিছুই নাফিসার মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব ভাবতে ভাবতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল নাফিসা। 2 দিন পরে হঠাৎ করে নাফিসার মেজো মামা ইশতিয়াক আর ছোট মামা সালাউদ্দিন বাসায় মিষ্টি নিয়ে এলেন। ইশতিয়াক নাফিসাকে ডেকে প্রথম মিষ্টিটা নাফিসাকে খাওয়ালেন নিজ হাতে। পাশে নাফিসাকে বসিয়ে সবার উপস্থিতিতে বললেন, আল্লাহ চাইলে আর 15 দিন পরেই আমাদের নাফিসার বিয়ে হবে। ইয়াসিরের সাথেই নাফিসার বিয়ে হবে। নাফিসা কি বলবে কিছুই বুঝতে পারছে না। বুঝলেও কিছু বলবে না, কারণ ওর মতামতের কোনো গুরুত্ব কেউ দিবে না। নাফিসার মা সালেহা কিছুটা উদাসীন। বাকি সবাই হাসি খুশি। নাফিসা সেখান থেকে উঠে রুমে চলে গেল। এখানে থেকে সবার আল্লাহ দেখতে ইচ্ছা হচ্ছে না। নিজের রুমে গিয়ে নাফিসা কত কি ভাবছে। রাতে নাফিসা আর তার ছোট 2 বোন শুয়ে পড়েছে।
তিন বোনে একসাথেই ঘুমায়। এমন সময় ইয়াকুব সাহেব আর সালেহা আসলো রুমে। ইয়াকুব সাহেব নাফিসাকে বলল, কিরে নাফিসা, তুই খুশি তো? সালেহা বলল, ও খুশি কিনা আমি জানি না, তবে আমি খুশি না। আমি আগেই বলেছি এই ছেলেকে আমার পছন্দ না, তবুও তোমরা এর সাথে মেয়ের বিয়ে দিতে যাচ্ছ। সমস্যাটা কোথায় সালেহা? বারবার মুখের কথা কেড়ে নিতে হবে তোমার। সমস্যা কোথায় মানে? তুমি বুঝতে পারছো না সমস্যা কোথায়? ছেলেটার বাবা নেই। নাফিসা শ্বশুরের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ছেলেটার চাকরি ভালো না, সামান্য বেতন পায়, দুটো বোন আছে, পুরো সংসারের দায়িত্ব তার উপরে। নাফিসার দিকে সে ভালোবাসে খেয়াল কিভাবে রাখবে বলতো? বাজে বকো না সালেহা, যেটা জানো না সেটা নিয়ে বিতর্ক না করে চুপ থাকো। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। কিছুই বুঝি না। তুমি ভাইজান তোমরাই সব বুঝো। দেখো সালেহা, মেয়েটা তোমার একার না, আমারও। ওর ভালো মন্দ আমিও ভাবি। হ্যাঁ, তোমার মেয়ে বলেই তো সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছ। সালেহা চুপ করো, যা হবে ভালোর জন্য হবে। আল্লাহ আমাদের নাফিসার ভাগ্য এখানে লিখে রাখলে এখানে বিয়ে হবে। হ্যাঁ, তা তো হবেই। তোমাদের। নাফিসা বলল, তোমরা কি এখানে ঝগড়া করতে এসেছো? থামো এবার। নেহাত নুরি ঘুমাচ্ছে, যা বলার ভালোভাবে বলো। ঝগড়া কেন করছো? ইয়াকুব সাহেব আর সালেহা দুজনেই কিছুক্ষণ চুপ ছিল। তারপর ইয়াকুব সাহেব বলল, নাফিসা, তুই এভাবে মুখ গোমড়া করে রাখিস না মা। তোর গোমড়া মুখ দেখতে ভালো লাগে না। বাবা, আমাকে হাসি খুশি থাকতে দিয়েছো তোমরা। আমার মুখের হাসিটা তো তোমরাই কেড়ে নিয়েছো। আমি আর কিছুই বলবো না, কারণ এখানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তাই মতামত জানিয়েও কোনো লাভ নেই। কি বলছিস এসব? হ্যাঁ বাবা, আমার মতামতের কোনো গুরুত্ব থাকলে বিয়েটা ঠিক করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করতে। আমার বিয়েটা ঠিক করার পরে না। আগে তো জিজ্ঞেস করেছিলাম, আমিও আমার উত্তর দিয়েছিলাম বাবা। ইয়াকুব সাহেব ফ্লোরের দিকে দৃষ্টি আবদ্ধ করে তাকিয়ে আছেন। নাফিসা বলল, আমি তোমাদের সাথে বেশি কিছু বলতে চাই না বাবা। কেন জানো? কারণ আমি তোমাদেরকে ভালো কিছু বুঝিয়ে বলতে গেলে তোমরা ভুল বুঝো। ভাবো, আমি বিতর্ক করছি তোমাদের সাথে। মনে আছে তোমার একদিন কিছু একটা নিয়ে তোমাকে বোঝাতে গিয়েছি, তখন তুমি বলেছিলে আমাকে বিতর্ক প্রতিযোগিতা থেকে নাম কেটে দিতে। বিতর্ক প্রতিযোগিতা করতে করতে আমি তর্ক করা শিখেছি। সেদিন যদি স্যার তোমাকে না বোঝাতো, তুমি হয়তো আমার নামটা কাটিয়ে দিতে। আমার ভালো লাগার কাজ ছিল এটা, তাই আর কোনোদিন তোমাদেরকে কিছু বোঝাতে চাইনি। আমি চাই না আমার পছন্দের কাজগুলো থেকে বাদ পড়তে, কিন্তু আমার ভাগ্যে এসব নেই। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নাফিসা। ইয়াকুব সাহেব আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। সালেহাও ইয়াকুব সাহেবের পেছনে পেছনে বেরিয়ে গেল। নাফিসা শোকেশের দিকে তাকিয়ে আছে, তার প্রাপ্তিগুলো দেখছে। জেলা বিতর্ক প্রতিযোগিতায় সেরা ছিল নাফিসা। কত পুরস্কার পেয়েছে। স্কুলের নাচ, গান, কবিতা আবৃত্তি সহ অনেক কিছুতেই নাফিসার নাম রাখছিল। সব শেষ হয়ে গেছে। স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। রুমের লাইট অফ করে নাফিসা পাশ ফিরে শুয়ে পড়ল। বাড়িতে বিয়ের আমেজে চলছে। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। হাসাহাসি মাতামাতি করে বেড়াচ্ছে সবাই। নাফিসার বান্ধবী রাদিয়া এসেছে ওর সাথে দেখা করতে। নাফিসার সবচেয়ে কাছের মানুষটা। রাদিয়া বলল, কিরে নাফু, তোর বিয়ে দিচ্ছে, কিছু করবি না? তুই সত্যি বিয়ে করে ফেলবি? হ্যাঁ, কিন্তু তোর স্বপ্নগুলো? হা হা হা। কি যে বলিস না রাদু, আমাদের দেশের মেয়েদের আবার স্বপ্ন? এই কথাটা ভাবাটাও একটা স্বপ্ন। আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের স্বপ্ন চড়া দামে বিক্রি হয়ে যায় একটা পুরুষের কাছে, যেটা বিয়ে নামক শব্দটার কাছে এসে থেমে যায়। নাফু, হ্যাঁ, ঠিকই বলেছি রে। সবার সব ইচ্ছা পূর্ণ হয় না। তুই ছেলেটাকে দেখছিস,
বয়সে তো তোর থেকেও 10-12 বছরের বড় হবে। তুই থাকবি কি করে? এই বয়স্ক লোকের সাথে সংসার কিভাবে বাঁধবি? সময় হয়তো সব মানিয়ে নিতে শিখাবে আমাকে। আমার মতামতের কোনো গুরুত্ব নেই রে। আমি বিয়ে দিয়ে রাজি না। ছেলে কেমন কি করে এত কিছু জানার আগ্রহ আমার নেই। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটাই হয়তো প্রতিটি মেয়েদের জন্য একটা অভিশাপ। নাফিসার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজিয়া কি বলবে বুঝতে পারছে না, শুধু নাফিসাকে একটু বুকে জড়িয়ে নিল। নাফিসার ছোট বোন নুরি এসে বলল, আপু আপু তুমি কি আমাকে রেখে চলে যাবা? তুমি চলে গেলে আমাকে গোসল করাবে কে? আমাকে খাইয়ে দিবে কে? নাফিসা কিছু না বলে বোনের কপালে আলতো করে চুমু খেয়ে বোনকে বুকে জড়িয়ে নেয়। নাফিসার পরে তার যে ভাইটা আছে অভি, সে সবসময় নাফিসাকে জ্বালায়। ওর সব জিনিস লুকিয়ে রেখে ওকে হয়রান করে। পিঠাপিঠি ভাই বোনের কতক্ষণ ছুটি। স্কুলের কত রকমের মধুর স্মৃতি। বান্ধবীদের নামে সত্য মিথ্যা বানিয়ে নিজের কাছে বিচার দিয়ে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখা, লেট করে স্কুলে গেলে কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকা, টিফিনের ফাঁকে বান্ধু মহলের জমি আড্ডা, স্কুল ছুটির পর বান্ধবীরা মিলে বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে বাসায় ফেরা, তারপর মায়ের বকুনি খাওয়া। সব স্মৃতিপটে বন্দি থাকবে এখন। মাঝরাতে নাফিসার ঘুম ভেঙে গেছে। পুরনো নিত্যদিনের কথাগুলো ভীষণভাবে স্মৃতিতে করা নাড়ছে। সকাল হলেই নাফিসা অন্য একজনের হয়ে যাবে। তার স্বপ্নগুলো মনের খাঁচায় বন্দী হয়ে থাকবে। আজ ইয়াসিরের সাথে নাফিসার বিয়ে। সবার মুখেই খুশির আমেজ। শুধুমাত্র নাফিসার মুখেই হাসি, খুশির রেশমাত্র নেই। সম্পূর্ণ খুশির আমেজে নাফিসার কাছে সব মেঘগুলো ভিড় জমিয়ে রেখেছে। আজ ইয়াসিরের সাথে নাফিসার বিয়ে। সবার মুখেই খুশির আমেজ। শুধুমাত্র নাফিসার মুখেই হাসি, খুশির রেশমাত্র নেই। সম্পূর্ণ খুশির আমেজে নাফিসার কাছে সব মেঘগুলো ভিড় জমিয়ে রেখেছে। ইয়াসিরদের বাড়িটি মোটামুটি খুব বড়। ওর বাবা এলাকার বড় ব্যবসায়ী ছিলেন। সে সূত্রে ওরাই সে এলাকার মধ্যে স্বনামধন্য। নাফিসা মনে মনে ভাবছে, বাড়িটা এত বড়, বিয়ের খরচাপাতি দেখেও তো মনে হলো বেশ বড়। তাহলে মা রাজি হচ্ছিল না কেন? বারবার বলছিল আমার সব চাহিদা আবদার মেটাতে পারবে না। নাফিসাকে দেখার জন্য এলাকার অনেকেই এসেছে। এলাকার সুখ্যাত ব্যবসায়ীর বড় ছেলের বউ বলে কথা। অনেকেই বলেছে সাহেব আজ বেঁচে থাকলে ছেলে বউ দেখে যেতে পারত। তার ঘরে তো একটা চাঁদ এসেছে। রাতে নাফিসার প্রচন্ড গরম লাগছিল, তাই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। এত ভারী কাপড় গহনা খুলে এখন বেশ হালকা লাগছে নাফিসার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল, এই 1 বছর আগেই তো আমি জেলা বিতর্ক প্রতিযোগিতায় বাল্যবিবাহ বিষয়ের বিপক্ষে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। আর সে আমি আজ নিজেই বাল্য বিবাহের শিকার। আমাদের মন মানসিকতা যতটা সহজ, আমাদের সমাজ ব্যবস্থা ঠিক ততটাই কঠিন। আচমকা ইয়াসির রুমে আসলো। নাফিসা ভয়ে কাচুমাচু হয়ে গেছে। কুটিসুটি মেরে বসে আছে। ইয়াসির ফ্রেশ হয়ে এসে বিছানায় পা ঝুলিয়ে বসল। নাফিসাকে বলল, আমি তোমাকে খুব ভালো করে চিনি না, আর তুমিও আমাকে তেমন চিনো না। দেখো আমি তোমার অনেক বড় বয়সে। বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়ে গেল নিজেও বুঝতে পারিনি। তোমার তো মাত্র এসএসসি হয়েছে। হাতে গুনে আমি তোমার থেকে 12 বছরের বড়। কথাটা শুনেই নাফিসা ড্যাবডেবে চোখে ইয়াসিরের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়েছে। ইয়াসিরও কিছুটা লজ্জা পেয়েছে। ইয়াসির আবার বলল, আমার বাবা মারা গেছে বেশ কয়েক মাস আগে। বাবা ব্যবসায়ী ছিলেন। এলাকায় বাবার অনেক নাম ডাক আছে। বাবা মারা যাওয়ার পর আমাকেই ব্যবসায়ের দেখাশুনো করতে হয়েছে। নিজেও জব করি। হঠাৎ করে বাবার বিজনেস দেখাশোনাটা খুব কষ্টকর হয়ে পড়ছিল আমার জন্য। ইলিয়াস আমার ছোট ভাই। পড়াশোনার জন্য ও ইন্ডিয়া থাকে। ছুটিতে আসে শুধু। বোন মা সবাইকে আমার একাই সামলাতে হয়েছে। আমিও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম। কোনোটাই ভালোভাবে হয়ে উঠছে না। ব্যবসায়ের দায়িত্ব সব একজন পরিচিত আর বিশ্বস্ত চাচার হাতে দিয়েছি। তিনি দেখাশুনো করেন। বাবার প্রাণ ছিল ব্যবসাটা। আর শেষ নিশানো। তাই আর বিক্রি করে দেয়নি। চাচা অর্ধেক শেয়ার আর আমরা অর্ধেক শেয়ারে আছি। আর এই তো আমি চাকরি করছি, পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি।
নাফিসা মনে মনে ভাবছে, আমাকে এসব বলছে কেন লোকটা, এসব জেনে আমি কি করব? ইয়াসির বলল, তুমি হয়তো ভাবছো তোমাকে এসব কেন বলছি। নাফিসা অবাক হয়ে মনে মনে বলল, লোকটা কিভাবে বুঝলো আমি কি ভাবছিলাম? ইয়াসির বলল, আমার ভাই তো আসে শুধুমাত্র ছুটিতে। আমার এক বোন থাকে কুশিয়াতে, সেখানে ওর শ্বশুর বাড়ি। বেড়াতে আসে শুধু ওর হাজবেন্ড আর বাচ্চা নিয়ে। আমি তো শহরে থাকি, সেখানে আমার চাকরি, আর সাথে রেহানা থাকে, ওর হাজবেন্ডের চাকরিও সেখানে। একটা খালা আছেন। আপাতত তোমাকে নিয়ে যাব কয়েকদিনের জন্য, বেরিয়ে আসবে। ইয়াজিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু বলছো না যে? বিরক্ত লাগছে? না। আচ্ছা ঘুমাও, রাত হয়েছে। সকালে নাফিসা শাশুড়িকে সালাম করলো, ওনার সাথে নাস্তা বানানোর কাজে সাহায্য করলো। একজন কাজের লোক আছেন, সবাই তাকে খালা বলে ডাকে। নাফিসা একটু আধটু করে সব দিকটাই দেখে নিল। ইয়াসির সকালে নাস্তা করে একটি বাইরে যাচ্ছিল। যাওয়ার আগে নাফিসাকে জিজ্ঞেস করলো, তোমার কিছু লাগবে? না। কিছু খাবে? না। লজ্জা পাচ্ছ? না। তুমি কিনা ছাড়া আর কিছু বলতে পারো না? না। কথাটা বলেই নাফিসা এক পলক ইয়াসিরের দিকে তাকালো। ইয়াসির আর কিছু না বলে চলে গেল। সেদিন ইয়াসির বাসায় ফেরার সময় হাতে করে কিছু নিয়ে এসেছিল। রুমে গিয়ে নাফিসাকে ডেকে তার হাতে একটা প্যাকেটটা দিল। নাফিসা প্যাকেট খুলে দেখে অনেকগুলো পনির। পনির দেখে নাফিসা খুশিতে আটখানা। বলল, আপনি কিভাবে জানেন যে আমি পনির পছন্দ করি? আমার বাবা সবসময় বাসায় ফেরার পথে আমার জন্য একটু হলেও পনির নিয়ে আসে। আজকে বাবা নেই, আজকে আপনি নিয়ে আসলেন। এরই মধ্যে ইয়াসিরের ছোট বোন রেহানা এসে বলল, ভাইয়া আজকে মিলি বাবুনির জন্য পনির নিয়ে আসনি। কথাটা শুনেই নাফিসা একটু লজ্জা পেয়ে গেল। পনির তাহলে রেহানা আপুর মেয়ের জন্য এনেছে। রেহানার মেয়ের বয়স 3 বছর চলছে। নাফিসা পনিরের প্যাকেটটা রেহানার দিকে এগিয়ে দিয়ে বলল, এই তো আপু এনেছে, এই নিন। রেহানা নাফিসার হাত থেকে পনিরের প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিয়ে একটু বাঁকা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নাফিসা রুম থেকে বেরোচ্ছে এমন সময় ইয়াসির বলল, তুমি পনির পছন্দ করো? হ্যাঁ। যাওয়ার সময় এত করে জিজ্ঞেস করলাম, বলনি কেন? নাফিসা কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে থেকে চলে গেল। বিয়ের 2 দিন পর ইয়াসির আর নাফিসা নাফিসাদের বাড়িতে গেল। সারাদিন বেরিয়ে সন্ধ্যায় চলে এলো। সেদিন রাতে ইয়াসির নাফিসাকে বলি, তোমার মা আর আমি তো দেখি সমবয়সী প্রায়। আমি তোমার মায়ের থেকে বড়জোর 5 বছরের ছোট হব। মানে? না কিছু না। মায়ের তো অনেক ছোট থাকতেই বিয়ে হয়েছে। মায়ের বয়স খুব কম। হ্যাঁ জানি, তোমার মাই বলেছে। আমি তার থেকে বয়সে মাত্র 5 বছরের ছোট। নাফিসা বুঝতে পেরে খুব কষ্ট পেয়েছে। তাই সেদিন মাকে ফোন দিয়ে বলল, তোমরা নিজেরাই তো আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছ, এখন আবার এসব ধরনের কথা বলে খোঁচা দাও কেন? আমি তো প্রেম করে বিয়ে করিনি। নাফিসার মা বেশি কিছু বলেনি। কয়দিন পর ওরা সবাই শহরে চলে গেল। নতুন বাসায় গিয়ে নাফিসা সব নিজের মতো করে গুছিয়ে নিল। কয়দিন পর ওরা সবাই শহরে চলে গেল। নতুন বাসায় গিয়ে নাফিসা সব নিজের মতো করে গুছিয়ে নিল। বিয়ের কয়েকদিনের মধ্যে নাফিসার এসএসসি রেজাল্ট দিল। খুব ভালো রেজাল্ট করেছে। ওর খুব ইচ্ছে আরো পড়াশুনো করার, কিন্তু কিভাবে করবে বা বাসায় বললে করতে দিবি কিনা তা নিয়ে একটা সমস্যায় ভুগছে। তবুও ওর শাশুড়ি খুব ভালো মানুষ আর ইয়াসিরও নিষেধ করবে বলে মনে হয় না। তাই একটু সাহস নিয়ে ইয়াসিরকে বলল, আমি আরো পড়াশুনো করতে চাই। যদি আপনার আর মায়ের কোনো আপত্তি না থাকে তাহলে আমি। হ্যাঁ করো। আপত্তি থাকবে কেন? তুমি খোঁজ নাও, ভর্তি সম্পর্কে আমি ভর্তি করিয়ে দিব। সত্যি বলছেন? হ্যাঁ। কিন্তু মা? মা কিছু বলবে না। তুমি পড়তে চাইলে পড়বে, মায়ের আপত্তি থাকবে না। মা খুব সহজ সরল সাদাসিধে মানুষ। হ্যাঁ সেটা আমি বুঝতে পারি, তবে তোমাকে পড়াশোনার পাশাপাশি সংসারের দিকেও খেয়াল রাখতে হবে।
সংসারে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। আমি খেয়াল রাখবো। কলেজে ভর্তির সময় ঘনিয়ে এসেছে। নাফিসারও মোটামুটি সব রকম প্রস্তুতি নেওয়া শেষ। ইয়াসির নাফিসাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়ে এসেছে। নাফিসার সময় ভালোই যাচ্ছিল শুরুর দিকটা। কলেজে আসা যাওয়া করছে, বাসার দিকেও খেয়াল রাখছে। কিন্তু নাফিসার ননদ রেহানা নাফিসার পড়াশোনাটাকে মেনে নিতে পারছিল না। রেহানা একদিন খাবার টেবিলে উপস্থিত সবার সামনে বলেই বসলো ইয়াসিরকে, ভাইয়া ভাবির এখন আবার পড়াশোনা করার কি দরকার? বাপের বাড়ি থেকে তো পড়ালেখা করেই এসেছে। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে, কম তো করেনি। এখন আবার বিয়ের পরে কেন পড়া লাগবে? বড় আপা আর আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আমাদের বিয়ের পরে তো আমরা পড়িনি আর। বাচ্চা কাচ্চাও তো পালছি। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করছে ভাবি। রেহানার হাজবেন্ড রেহানাকে উদ্দেশ্য করে বলল, ভাবি পড়াশুনো করছে, তাতে তোমার সমস্যাটা কোথায়? ভাবির ইচ্ছে আছে বলেই পড়াশুনো করছে। তোমার আর বড় আপার ইচ্ছে ছিল না, তাই তোমরা পড়াশুনো করনি। ইয়াসিরের মা বলল, খাওয়া শেষ করো সবাই। খাওয়ার সময় কেন এসব কথা? কেউ আর কোনো কথা বাড়াবাড়ি না করে খাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল। সেদিন রাতে নাফিসা ইয়াসিরকে বলল, আচ্ছা আমি যদি টিউশনি করাই তাহলে কি কোনো সমস্যা হবে? টিউশনি কেন করাতে হবে আবার? আমি তো তোমার পড়াশোনার খরচ দিচ্ছি। না, আসলে কলেজ থেকে এসে দেখি অর্ধেক কাজ হারাই করে নিয়েছে। আমি শুধু এসে রান্নাবান্না করি, তবুও খালা সব কেটে কুটে রাখেন। আমি শুধু একটু নেড়েচেড়ে নামাই। সারা বিকেল আমার একদম ফ্রি কাটে। রেহানা আপু মিলিকে নিয়ে ব্যস্ত থাকে। খালা ঘুমায়, মা রেস্টে থাকে। আর মা তো চলেও যাবেন কয়েকদিন পরে। অনেক বলেছি উনি থাকবেন না। আমার একা লাগে। আর তাছাড়াও আমি যদি কয়টা বাচ্চা পড়াই তাহলে আমার নিজের পড়াশুনো একটু চর্চায় থাকবে, নতুন কিছুও জানতে পারবো। আচ্ছা করো, তোমার যেটা ভালো মনে হয়। মন থেকে বলেছেন তো? বোকা মেয়ে। মন থেকে না বলার কি আছে? তুমি তো খারাপ কোনো আবদার করনি। কিন্তু টিউশনি পাবা কিভাবে? এদিকে তো সহজে টিউশনি পাওয়া যায় না। পাশের বাসায় ভাবির 2 ছেলে মেয়ে আছে, ওদেরকে আপাতত পড়ানো শুরু করব। ভাবি বলেছে পড়াতে। আর আমাদের পাশের এলাকাতেই কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, ওদের গার্ডিয়ানদের সাথে কথা বললে 2-1টা পাবো হয়তো। আচ্ছা, যেভাবে ভালো হয়। নাফিসার বড় ননদ কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। তার 3টা ছেলে মেয়ে, তাদের সবাইকে নিয়ে এসেছে। তাই ইদানিং নাফিসার উপরে একটু চাপ যাচ্ছে। নিজের কলেজ, বাসার দেখাশুনো, আবার টিউশনি। নাফিসার বড় ননদ আসার পর থেকে নাফিসার জীবনটা আরো দুর্বিষহ হয়ে পড়েছে। নাফিসাকে প্রতিটি মুহূর্তে অবহেলা অবজ্ঞা করে। ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। প্রতিদিন বিকালে টিউশনি থেকে এসে যেদিন না খেয়ে যেত সেদিন বিকালে খেতে বসলে ঠিকমতো খাবার পায় না। অথচ রান্না করার সময় হোটেল রান্না করে রেখে যেত। যেদিন টিউশনি বেশি থাকতো সেদিন সন্ধ্যার কিছুটা পর বাসায় ফিরে নাস্তা পেত না। এভাবেই চলছে দিনগুলো। কিন্তু তবুও ইয়াসিরের কাছে কখনো মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি। ইয়াসির তার বোনদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেখানে নাফিসা কিছু বললে হয়তো সে বিশ্বাস করবে না, উল্টা ভুল বুঝবে, তাই নাফিসা চুপ থাকে। নাফিসার শাশুড়ির অগোচরেই নাফিসার 2 ননদ এসব অত্যাচার করে যাচ্ছিল নাফিসাকে। কদিনের মাথায় জানা গেল নাফিসা প্রেগন্যান্ট। ইয়াসির খুব খুশি হয়েছিল যেদিন জানতে পেরেছে নাফিসা প্রেগন্যান্ট। ইয়াসিরের মাও খুব খুশি হয়েছিল। এর মধ্যে আবার রেহানাও দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়েছে। রেহানার 4 মাস চলছে, আর নাফিসা সবে প্রথম মাসে আছে। ইয়াসির, রেহানা ও নাফিসা দুইজনের জন্যই পর্যাপ্ত ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস এনে রেখেছে। কিন্তু খাওয়ার সময় রেহানা সব সময় আগে আগে খেয়ে সব শেষ করে ফেলতো, কিংবা তার মেয়ে মিলিকে সব খাইয়ে দিত, আবার মাঝে মাঝে লুকিয়েও রাখত। নাফিসার জন্য কিছুই অবশিষ্ট রাখত না। নাফিসা হিসাব চাইতে গেলে কিংবা খাওয়ার জন্য বললে রেহানা বলতো, মাত্র তো অল্প কদিন হয়েছে, প্রথম দিকে এসব খাওয়া লাগে না। আমার তো সময় বেশি চলছে, তাই আমার খেতে হয়। আমি মিলিকেও জন্ম দিয়েছি, আপনার থেকে আমার ধারণা বেশি। নাফিসা আর কোনো কথা বাড়াতো না। নাফিসার শাশুড়ি চলে যাবেন, বাড়ির জন্য মন ছুটেছে। যাওয়ার বেলায় নাফিসাকে বুকে আগলে ধরে শুধু বলেছে,
নিজের খেয়াল রাখিস আর আমার ছেলেটার দিকেও খেয়াল রাখিস মা। সবাই যখন একসাথে খেতে বসতো তখন ইয়াসিরকে দেখিয়ে দেখিয়ে রেহানা মাছের বড় টুকরাটা কিংবা মাথাটা খুব আহ্লাদ নিয়ে নাফিসার পাতে তুলে দিতে দিতে বলতো, ভাবে আপনার এখন বেশি পুষ্টিকর খাবার খাওয়া দরকার। বাচ্চার জন্য খুব দরকার এগুলো। আপনি তো পড়াশুনো করেন, ভালো বুঝেন, তাও কত অসচেতন থাকেন। নাফিসা কিছু বলে না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নাফিসার বড় ননদ 4 মাস বেরিয়ে তারপর কুশিয়াতে গেছে। নাফিসার হাফ ইয়ারলি চলে এসেছে। একে প্রেগন্যান্ট, আবার সংসারের হালকা পাতলা কাজ, টিউশনি, নিজের পড়া সব মিলিয়ে একটা হিমশিমের মধ্যে আছে নাফিসা। তাই দুটো টিউশনি বাদ দিয়েছে। এখন শুধু বাকি দুটো টিউশনি করাই। নাফিসার পরীক্ষা শুরু হয়েছে। বাসার বেশিরভাগ কাজ হারাই করে নেয়। নাফিসা শুধু একটু দেখে বলে কয় দেয়, আর রান্না বাড়াটা করে। নাফিসার এখন প্রেগন্যান্সির 5 মাস চলছে। একদিন পরীক্ষার সকালে খালার সহযোগিতায় নাস্তা বানিয়ে হাত মুখ ধুয়ে রেডি হতে গিয়েছিল নাফিসা। রেডি হয়ে এসে দেখে নাস্তার কোনো ছিটেফোঁটা বাকি নেই। ঘরেও শুকনো কোনো খাবার নেই যে খেয়ে বের হবে। ফিরতে ফিরতে 5 ঘন্টা হবে। এত সময় এই প্রেগন্যান্সি অবস্থায় কিভাবে থাকবে? হাতেও কোনো টাকা নেই, তার উপরে ইয়াসিরও অফিসে চলে গেছে। হতাশা নিয়ে নাফিসা ব্যাগ কাঁধে বেরুচ্ছিল, এমন সময় খালা হাত চেপে ধরে রান্নাঘরে টেনে নিয়ে গেল। একটা চেয়ারে বসিয়ে বাটিতে একটু আলু ভাজি আর 2টা রুটি দিয়ে বলল, আপনি এই দেখায়া কলেজে যান। আপনের গর্বের সময় এটা। এই সময় না খায়া থাকলে বাচ্চা কষ্ট পায়া মইরা যাইব। খালা তুমি এগুলো কোথায় পেলে? রেহানা আম্মা পয়সা পয়সা খাইতেছিল সব নাদানের মতো। আমারে 2টা দিছে খাইতে। আমি জানতাম আপনের লাইগা রাখবো না, তাই আমি আমার গুলা রাইখা দিছি। তুমি নিজে না খেয়ে আমার জন্য কেন রাখতে গেলে? আমি এগুলো খাইলে তুমি কি খাবে? খান তো জলদি, আপনের দেরি হইতাছে। নাফিসা একটা রুটি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে বেরিয়ে গেল। খালাকে বলল বাকি একটা রুটি খেয়ে নিতে। পরীক্ষার হলে 2 ঘন্টা পেরোনোর পর নাফিসার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। পরীক্ষায় মনোযোগ দিতে পারছিল না ঠিকভাবে। তাও কোনো রকমে পরীক্ষা দিয়ে বের হলো। বাইরে প্রচন্ড রোদ। নাফিসার প্রচন্ড ক্লান্তি লাগছিল। মনে হচ্ছিল কলেজেই থাকে যাক। তবুও অনেক কষ্টে বাড়ি গেল। নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল নাফিসা। পরীক্ষার হলে 2 ঘন্টা পেরোনোর পর নাফিসার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। পরীক্ষায় মনোযোগ দিতে পারছিল না ঠিকভাবে। তাও কোনো রকমে পরীক্ষা দিয়ে বের হলো। বাইরে প্রচন্ড রোদ। নাফিসার প্রচন্ড ক্লান্তি লাগছিল। মনে হচ্ছিল কলেজেই থাকে যাক। তবুও অনেক কষ্টে বাড়ি গেল। নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল নাফিসা। অনেকক্ষণ ধরে নাফিসার কোনো খোঁজ না পেয়ে খালা রুমে আসলো। রান্নার সময় পেরিয়ে যাচ্ছে। খালা সব কাজ করলেও রান্না করে না। রান্নাটা ঘরে লোক করে। খালা রুমে এসে দেখে নাফিসা কাত হয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। খালা কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? অবেলায় এখন হয়ে আছেন যে? আজকা পরীক্ষা ভালো হয় নাই? কলেজ থেকে আহনের পর একবারও বাইর হন নাই কেন? এতগুলো কথার পরেও নাফিসার কোনো সাড়া না পেয়ে খালা নাফিসার গায়ে হাত এলিয়ে দিতেই বলে উঠল, হায় হায় মা, আপনের গায়ে দেহি মেলা জ্বর হয়েছে। পুরাকা পুইরা যাইতাছে। আমারে কর নাই কেন আপনি? খালা তড়িঘড়ি দিয়ে ছোট বালতিতে পানি নিয়ে নাফিসার মাথায় জলপট্টি দিতে লাগলো। অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর নাফিসা কাপা গলায় বলল, খালা রান্না বান্না আপনি কথা কইেন না তো মা। জ্বরে পুরা গা জয়লা যাইতেছে। রান্না বান্নার চিন্তা আপনি কইলেন না। রেহানা আপু কই? খাওয়া দাওয়া কয়টা বাজে এখন? আপনারে চুপ থাকতে কইছি। আপনি থাকেন, আমি ইয়াসির বাবারে ফোন দিয়ে আহি। খালা আমি ঠিক আছি। এত অস্থির হয় না। নাফিসা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 2টা 20 বাজে। শোয়া থেকে উঠে বসলো তাড়াহুড়ো করে। খালার উপরে রাত দেখিয়ে বলল, তুমি আমাকে ডেকে দাওনি কেন খালা? রেহানা আপু মিলি এখন না খেয়ে আছে। আপুর এই অবস্থায়। মা আপনিও তো একই অবস্থায় না খায় আছেন। আপনি তো সকালেও কিচ্ছু খান নাই ঠিক মতো। এই পুরো রইদে পরীক্ষা দিয়ে আইছেন, আপনার পয়লা বাচ্চা হইব, নিজের কথা ভাইবেন মা। রেহানা আম্মা 6টা রুটি খাইছে, তাগো ঘরেও খাওয়ান আছে। আপনি নিজের দিকে তাকান মা।
খালার কথায় কোনো পাত্তা না দিয়ে নাফিসা ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। তারপর কাবা শরীরে রান্নাঘরে গেল রান্নাবান্না করতে। শরীরে একটু শক্তিও নেই একটা ভাতের পাতিল চুলায় বসানোর মতো। রেহানার খুঁজে দেওয়া কথা তো আছেই। রেহানা এসেই বলল, কি ব্যাপার ভাবি, আজকে কি খাওয়া দাওয়া করবো না নাকি? মিলি তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমার এই অবস্থায়ও আমাকে না খেয়ে থাকতে হবে? রান্না করছি আপু, বেশি সময় লাগবে না। আর সময়? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর আপনি মাত্র রান্না করতে এসেছেন। এই জন্য বলেছিলাম আপনার অযথা পড়ালেখার দরকার নাই। সংসারের দিকে তো খেয়ালই নাই আপনার। নাফিসা কিছুই বলেনি আর। রেহানা গদগদ করতে করতে চলে গেল। খালা বলল, মা আপনি কিছু কর নাই কেন? আপনার এমন কইরা কয় আমার তো ভালো লাগে না। বাদ দাও খালা, দোষ তো আমারই। কিছুক্ষণ পরে নাফিসা মাথা ঘুরে পড়ে গেল। খালা একটা চিৎকার দিয়ে উঠল। রেহানা নিজ রুম থেকে এসে দেখে বলল, নিজের দোষের কারণেই এই অবস্থা। এবার না খেয়ে থাকবো নাকি? খালা বলল, আম্মা ওনার জ্বর আইছে, পুরাগা জয়লা যাইতাছে জ্বরে। তো আমি কি করব, সব দোষ তো তার নিজেরই। খালা তুমি জলদি রান্না ছাড়ো তো, আমার আর ক্ষুধা সহ্য হচ্ছে না। এই অবস্থায় আর কত না খেয়ে থাকবো। বেলা 3টা বাজে এখন। কথাটা বলেই রেহানা চলে গেল আবার। খালার ভীষণ রাগ হচ্ছিল রেহানার আচরণে। এদিকে নাফিসাও প্রায় অজ্ঞান অবস্থায়। এমন সময় পাশের বাসার ভাবি স্বপ্না আসলো আজকে তার বাচ্চাদের ছুটি নেওয়ার জন্য, তার বাবার বাড়ি যাবেন বলে। তিনি এসে নাফিসার এই অবস্থা দেখে খুবই দুঃখ পেয়েছেন। খালাকে বলল, খালা ভাবিকে ধরতে সাহায্য করো। ভাবির শরীরে অনেক জ্বর, তার উপরে আর প্রথমবার প্রেগন্যান্ট। খালি কি জ্বর মা? সকাল থেকে একটা রুটি খায় রইছে এখনো। কি বলছো এসব? এই সময় ওনার পর্যাপ্ত খাওয়া দাওয়া, নিজের প্রতি খেয়াল রাখার দরকার আছে। আপনি তো জানেনই মা। হ্যাঁ বুঝেছি, কিছু বলতে হবে না আর। মানুষ এতটা অমানবিক কিভাবে হয়? খালা আর ভাবি মিলে নাফিসাকে ধরাধরি করে ভাবির ফ্ল্যাটে নিয়ে গেল। খালা রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো আর কোনো উপায় না পেয়ে। স্বপ্না বিরামহীন নাফিসার মাথায় জলপট্টি দিচ্ছিল, মাথায় পানি ঢেলে দিচ্ছিল, শরীর মুছে দিচ্ছে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর নাফিসাকে উঠিয়ে হেলান দিয়ে বসালো পিঠের নিচে বালিশ দিয়ে। হালকা কিছু খাবার খাইয়ে দিল জোর করে। সন্ধ্যার পর স্বপ্না নাফিসাকে বাসায় দিয়ে গেল। সেদিন ইয়াসির আসার পর নাফিসার অবস্থা দেখে রাতেই ডাক্তারের কাছে নিয়ে গেল। বাসায় ফেরার পর রেহানা বলল, ভাবি এখন কি অবস্থা আপনার? এত জোর নিয়েও আপনার কাজ করতে হয়? খালা আছে, খালাকে বললেই তো হয়। কেন নিজের প্রতি আপনি এত অসচেতন? নাফিসার বলার মতো কিছুই নেই। নাফিসা এখন মোটামুটি সুস্থ, কিন্তু শরীর এখনো কিছুটা দুর্বল। ভাগ্যিস কয়টা দিন পরীক্ষার ফাঁকে গ্যাপ ছিল, না হলে হয়তো পরীক্ষাগুলো দেওয়া হতো না। আজকে নাফিসার 12টা থেকে পরীক্ষা, তাই সকালে নাস্তা বানানোর পরেই খালার সহযোগিতায় দুপুরের রান্না শেষ করে কলেজে গেছে। দুপুরের পর বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তাই ডাইনিং টেবিলে প্লেট পেতে বসলো তড়িঘড়ি করে। কিন্তু পাতিলের ঢাকনা উঠিয়ে দেখে এক দানা ভাতও অবশিষ্ট নেই। তরকারির পাতিলেও একটু তরকারি নেই। সব কেচে কুচে খাওয়া হয়ে গেছে। হতাশ হয়ে বসে আছে নাফিসা। সব প্রয়োজনের একটু বাড়তি করে তৈরি করে যাওয়ার পরেও নিজের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। এমন সময় খালা প্লেটে ভাত আর তরকারি নিয়ে নাফিসার সামনে রাখলো। নাফিসা খালার দিকে তাকিয়ে আছে। খালা বলল, আমি জানতাম আজকাও আপনের লাইগা খাওয়ান রাখবো না, তাই আমি আগে থেকে আপনের লাইগা খাওয়ান লুকাইয়া রাখছিলাম। এখন আগে খাইলন, তারপর কথা কন। নাফিসা খাওয়া শেষ করে বলল, এভাবে আর কতদিন খালা? কতদিন তুমি আমার জন্য খাবার লুকিয়ে রাখবে? নিজের ঘরেও কেন আমাকে চোরের মতো খেতে হবে? আপু এমন কেন করে আমার সাথে? আমি তো আপুর সাথে কখনো খারাপ আচরণ করি না, আপুকে কষ্ট দেয় না। মিলিকেও অনেক স্নেহ করি, ভালোবাসি। জানি না মা,
রেহানা আমা এমনই, অনেক বছর ধরেই দেখতাছি তারে। বড় আম্মাও এমনই। যেন খালা আমার খুব কষ্ট হয়, আমার বাচ্চাটার কত কষ্ট হয়। আমি না খেলে আমার বাচ্চাটাও ক্ষুধায় ভুগে। আমি জানি মা, আপনি ইয়াসির বাবার কাছে বিচার দিতে পারেন না। উনি তার বোনদেরকে খুব ভালোবাসেন। ওনাকে বললে উল্টা যদি আমাকে ভুল বুঝে বসে, তাইলে কি করবেন? আপনি রেহানা আমার এখন খোলাখুলি সব কথা। এমন সময় রেহানা এসে বলে, কি বদনাম করো আমার নামে তোমরা? ভেবেছো আমি কিছু বুঝি না? সব শুনেছি আমি। আমাদের খেয়ে আমাদের পরে আবার আমাদের নামেই কুটনামি করো, আমাদের বদনাম করো। লজ্জা করে না এসব করতে? কথাটা বলেই রেহানা তেরে আসতে লাগলো খালার গায়ে হাত তোলার জন্য। নাফিসা সামনে দাঁড়ালে রেহানা নাফিসাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। নাফিসাও বুহে পড়ে পড়ে পেটে আঘাত পায় প্রচন্ড। একটা চিৎকার দিয়ে ব্যথায় কুঁকে গেছে নাফিসা। নাফিসাও বুহে পড়ে পড়ে প্রচন্ড আঘাত পায় পেটে। একটা চিৎকার দিয়ে ব্যথায় কুঁকে গেছে। খালা নাফিসাকে ধরতে গেলেই রেহানা খালাকেও একটা ধাক্কা দেয়। তারপর সেখান থেকে চলে যায়। খালা উঠে এসে নাফিসাকে উঠাতে যায়। ততক্ষণে নাফিসা অজ্ঞান প্রায়। পাশের বাসার স্বপ্না ভাবিকে ডেকে আনলো খালা। নাফিসার অবস্থা দেখে স্বপ্না অনেক ভয় পেয়ে গেছে। স্বপ্না ডাক্তারকে কল দিয়ে ইমার্জেন্সি আসার জন্য বলল। তারপর খালা আর স্বপ্না মিলে নাফিসাকে রুমে নিয়ে গেল। ততক্ষণে ডাক্তার এসেছে। নাফিসা তখনও অজ্ঞান অবস্থায় ছিল। তার হালকা রক্তপাত হয়েছে। ডাক্তার অনেকক্ষণ যাবৎ চেক আপ করার পর হতাশ গলায় বলল, ওনার মিসক্যারেজ হয়েছে। বাচ্চার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। 5 মাসের একটা বাচ্চা একটু হলেও রেসপন্স করবে, কিন্তু সব নীরব। তবুও ওনার আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে দ্রুত। স্বপ্না 7-5 না ভেবে নাফিসাকে নিয়ে মেডিকেলে চলে গেল ডাক্তারের সাথে। খালাকে বলে গেল ইয়াসিরকে ফোন দিয়ে খবর দিতে। নাফিসার আল্ট্রাসোনোগ্রাফির পর ডাক্তার স্বপ্নাকে জানালো, আমার ধারণায় ঠিক। উনি খুব সম্ভবত কোনোভাবে খুব সজোরে আঘাত পেয়েছে পেটে, যার কারণে বাচ্চার মাথায় আঘাত লেগেছে আর বাচ্চাটা মারা গেছে। ওনার ছোট্ট একটা অপারেশন করতে হবে অতি দ্রুত। তবে ওনার শরীর খুব দুর্বল, পর্যাপ্ত পুষ্টির অভাব। কিছু পেপার আছে, সেগুলোতে সাইন করে দিন। আমরা অপারেশনের কাজ শুরু করে দিব। স্বপ্না সাইন কিনা করবে বুঝতে পারছে না। তবুও নাফিসার কথা ভেবে সাইন পেপারে সাইন করে দিল। কিছুক্ষণ পরে ইয়াসির হসপিটালে এসে হাজির হলো। সেদিন রেহানার স্বামী রাজীব রেহানাকে অনেক কথা শুনিয়েছে। তুমি কি আদৌ মানুষের কাতারে পড়ো? তুমি নিজেও তো গর্ভবতী। এভাবে ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে বিবেকে বাঁধেনি তোমার? আমি কিছুই করিনি। আমাকে ভুল বুঝছেন আপনি। আমি মোটেই ভুল বুঝছি না তোমাকে। আমি তোমাকে খুব ভালো করেই বুঝি। তুমি কতটা নিচে নামতে পারো, কতটা জঘন্য হতে পারো তা আমি খুব ভালো করেই জানি। আজ যদি ভাবির জায়গায় তোমার বাচ্চাটার গর্ভপাত হতো তাহলে হয়তো বুঝতে পারতে কতটা কষ্ট। এমনভাবে বলছেন যেন আপনার কয়েকবার গর্ভপাত হয়েছে। গর্ভপাতের কষ্ট বুঝার জন্য সেটার শিকার হতে হয় না রেহানা। তুমি সেটা কখনোই বুঝবে না, কারণ তুমি নির্দয়, তোমার মন পাথরকেও হার মানাবে। তুমি নিজের মাকেও একজন রাস্তার কুকুরের মতো আচরণ করো, আর ভাবি তো পরের মেয়ে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় আপনি আমার সাথে সংসার করেন নাকি ভাবির সাথে। এত দরদ তার জন্য। রাজীব আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কারণ রাজীব ভালো করেই জানে রেহানার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। নাফিসার মিসক্যারেজের পর নাফিসা কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না। নিজেকে সবসময় গুটিয়ে রেখেছে। ইয়াসিরের কোনো কিছুর প্রতি যেন কোনো গুরুত্ব নেই। নিজের মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, অফিসে আসা যাওয়া করছে। তবে যেদিন নাফিসা একটু সুস্থ হয়েছে সেদিন নাফিসাকে কথা শুনিয়েছে। নাফিসার দোষের কারণেই বাচ্চাটা গর্ভপাত হয়েছে। রেহানাকে নিয়ে খালার সাথে আজেবাজে কিছু বলার কোনো প্রয়োজনই ছিল না তার। নাফিসা সব নীরবে সয়ে যাচ্ছে। বাবার বাড়িতেও কিছু বলে ঠাঁই পায় না। তারা ইয়াসিরকে কেন যেন সহ্যই করতে পারে না। সময় যেতে লাগলো, পরিস্থিতি পরিবর্তন হলো। নাফিসা তার মিসক্যারেজের কথা ভুলে গেছে। সেটা মনে ধরে নিয়ে আর নিজেকে গুটিয়ে রাখে না।
পড়াশোনা করছে, সংসারের দিকে খেয়াল রাখছে, টিউশনি করাচ্ছে, আর রেহানার দেওয়া নিত্য নতুন খোরাক কষ্ট দেওয়া তো আছেই। রেহানার ডেলিভারির তারিখ ঘনিয়ে এসেছে, তাই নাফিসার শাশুড়ি কয়েকদিনের জন্য এখানে এসেছেন। 2-1 দিনের মধ্যেই রেহানার ডেলিভারি হবে। নাফিসার পড়াশুনো, টিউশন, সংসার সব ভালোই যাচ্ছে মোটামুটি। নিজে টিউশনি করিয়ে যা টাকা পায় তা দিয়ে নিজের পড়াশোনাটা চালায়। আর ইয়াসির যে টাকাটা পড়ার খরচ হিসেবে দেয় সেটা জমিয়ে রাখে। এভাবেই কাটছিল সময়। আজকে রেহানার ডেলিভারির তারিখ। নাফিসার মনটা ভীষণ খারাপ। ওর বাচ্চারা বেঁচে থাকলে হয়তো আর 1 মাসের মধ্যেই সেও মা হতে পারত, কিন্তু ভাগ্যে হয়তো তা লেখা ছিল না। সবাই হাসপাতালে ছিল, নাফিসা আর খালা বাসায় ছিল শুধু। রেহানার বাচ্চাটা মৃত্যু জন্ম নিয়েছে। কথাটা শুনে নাফিসা অনেকটাই ভেঙে পড়েছে, কারণ সে নিজের বাচ্চাটাকে হারালো। অন্তত রেহানার বাচ্চাটা ঘরে আসলেও নিজের মনে একটু প্রশান্তি আসতো, কিন্তু তা আর হলো না। রেহানা সুস্থ হওয়ার পর নাফিসাকে অকথ্য ভাষায় অনেক গালাগাল করে গেল। তার বাচ্চা মৃত্যু জন্মলাভের পেছনে নাফিসার হাত আছে বলে তার ধারণা। নাফিসা কিছু বলতে পারে না। নাফিসার শাশুড়ি কিছু বলতে গেলে রেহানা তাকে থামিয়ে দেয়, নিজেই গলাবাজি করতে থাকে। এসব কথা নাফিসা কখনোই ইয়াসিরকে বলে না, কারণ ইয়াসির সারাদিন কাজে থাকে, বাসায় এসে রেস্ট নিয়ে রাত জেগে পড়াশোনা করে। বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, এ নিয়ে 2বার দিল। সময় যেহেতু আছে তাই আরো চেষ্টা করছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। আর তাছাড়াও ইয়াসির বোনদেরকে খুব ভালোবাসে, তাদের বিরুদ্ধে কিছু শোনার ক্ষমতা রাখে না, উল্টা ভুল বুঝে ঝগড়া বাঁধবে। তাই নাফিসা সব চুপ করে সহ্য করে। হঠাৎ করেই রেহানার হাজবেন্ড স্ট্রোক করে মারা গেল। বাড়িতে 2টা মানুষই ছিল যারা নাফিসাকে খুব ভালোবাসে, এক কাজের খালা আর এক রেহানার হাজবেন্ড। মানুষরা খুবই ভালো মনে ছিলেন, বোনের মতো স্নেহ করতেন নাফিসাকে। নাফিসা বড় ভাইয়ের মতো সম্মান করত, কিন্তু রেহানা সবসময় উল্টাপাল্টা মনোভাব প্রকাশ করত। একদিন রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, রেহানার মেয়ে মিলি খুব জেদ করছে আইসক্রিম খাবে। ফ্রিজে আইসক্রিম নেই। মিলি খুব জেদি, যখন যা চাই সাথে সাথে দিতে হবে যে কোনো মূল্যে। নিরুপায় হয়ে ইয়াসির বাইরে গেল আইসক্রিম আনার জন্য। ইয়াসির এমনিতেও তাদের প্রতি দুর্বল, তার উপরে রেহানার হাজবেন্ড নেই, তাই ইয়াসির যদি না যায় রেহানা ভাববে ওদেরকে অবহেলা করছে। অনেকক্ষণ পরে ইয়াসির ফিরে এলো আইসক্রিম নিয়ে। তারপর মিলি সেটা খেয়ে ঘুমালো। নাফিসা দ্বিতীয়বারের মতো গর্ভবতী হলো। এবার তাকে খুব সতর্ক থাকতে হবে। কিন্তু রেহানার স্বামীর মৃত্যুর পর রেহানা আরো বেশি ভয়ঙ্করী হয়ে উঠেছে। এতদিন তার স্বামী তাকে বোঝাতো, সামলে রাখত, কিন্তু তার মৃত্যুর পর থেকে রেহানার অত্যাচার আরো বেড়ে যায়। নাফিসাকে মাঝে মাঝে গায়ে হাত তুলে। ইয়াসির এসব নিয়ে বিশেষ কোনো প্রতিবাদ জানায় না, তাই রেহানা আরো লাই পেয়ে যাচ্ছে। আর তাছাড়াও ইয়াসিরের সামনে তেমন কিছু করে না, উল্টা ভালো সেজে থাকে। নাফিসাকে এখনো না খেয়ে থাকতে হয়, বাচ্চা পেটে না খেয়ে পেট মুছে পড়ে থাকতে হয়। মাঝে মাঝে ইয়াসির হালকা পাতলা কিছু এনে দিলে সেগুলো খায় ক্ষুধার সময়, কিন্তু প্রয়োজনীয় বেশিরভাগ খাবার হতেই সে বঞ্চিত। রেহানা সব খাবার লুকিয়ে রাখে, কিংবা মাঝে মাঝে খাবারে এটা ওটা ফেলে নষ্ট করে রাখে যেন খাওয়া না যায়। মোট কথা নাফিসাকে খেতেই দিবে না। নাফিসা দিন দিন অনেক শুকিয়ে গেছে। ইয়াসির ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার অনেক কিছুই বলেছে। পর্যাপ্ত খাবার খায় না ঠিক মতো, শরীরের ওজন বাড়ার তুলনায় আরো কমে যাচ্ছে দিন দিন। ডাক্তার জানিয়েছে নাফিসার এনিমিয়া আছে, তাই নিজের প্রতি আরো বেশি সতর্ক হওয়ার কথা বলল। নাফিসা যখন 8 মাসের গর্ভবতী তখন একদিন রেহানার সাথে আবার কথা কাটাকাটি হয় কিছু একটা নিয়ে। রেহানা তখন সজোরে একটা থাপ্পড় দিয়ে বসে নাফিসাকে। নাফিসা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওর পুরো শরীর নীলাভ বর্ণ ধারণ করে। ইয়াসির তখন বাসায় ছিল। রেহানাকে বেশি কিছু বলেনি সে, শুধু নাফিসাকে নিয়ে হাসপাতালে চলে গেল। তার মধ্যেই নাফিসার বাবা মা ভাই সবাই আসলো সেখানে। নাফিসা যখন 8 মাসের গর্ভবতী তখন একদিন রেহানার সাথে আবার কথা কাটাকাটি হয় কিছু একটা নিয়ে। রেহানা তখন সজোরে একটা থাপ্পড় দিয়ে বসে নাফিসাকে। নাফিসা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওর পুরো শরীর নীলাভ বর্ণ ধারণ করে। ইয়াসির তখন বাসায় ছিল। রেহানাকে বেশি কিছু বলেনি সে, শুধু নাফিসাকে নিয়ে হাসপাতালে চলে গেল। তার মধ্যেই নাফিসার বাবা মা ভাই সবাই আসলো সেখানে। নাফিসার একটা ছেলে হয়েছে, কিন্তু খুবই সরু দেহের।
সম্পূর্ণ শরীর নীল বর্ণের। তার শ্বাস চলছিল না। ডাক্তাররা তাকে ইনকিউবেটরে রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত 8 ঘন্টার মাথায় বাচ্চাটা মারা যায়। এই বাচ্চাটা মারা যাওয়ার পর নাফিসা একেবারেই ভেঙে পড়ে। নিজের শারীরিক দুর্বলতা মনে হয় যেন বেড়েই চলছে দিন দিন। ইয়াসিরও নাফিসাকে অবহেলা করে যাচ্ছে। রেহানার কথা ধরে নানান কথা শুনিয়েছে নাফিসাকে। নানান কথা শোনায়। সারাদিনের নিজের সব কাজ শেষ করে নাফিসা প্রায় অতীতের কথাগুলো স্মৃতিচারণ করে। স্কুলের দিনগুলো, বান্ধবীদের সাথে কাটানো সময়, নিজের দেখে যাওয়া স্বপ্নগুলোকে বারবার স্মৃতিপটে ভাসিয়ে তোলে। পুরোনো দিনকে মনে করে মাঝে মাঝে চোখের কোণে দুফোঁটা অশ্রু জমে যায়। নাফিসা ইয়াসিরকে জানিয়েছে সে আর বাচ্চা নিবে না এই মুহূর্তে। তার পড়াশুনো শেষ করে তারপর বাচ্চা নিবে। সব দিক থেকে মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে চায় সে। ইয়াসিরের মতো বিরোধিতা রয়েছে এতে। 4 বছর পর ইয়াসির বিসিএস এ চান্স পেয়েছে আরো 3 বছর আগেই। তারপর নাফিসাকে নিয়ে অন্য জায়গায় শিফট হয়। নাফিসাও ইন্টারমিডিয়েট শেষ করে এখানে এসেছে। এখানে আসার পর নাফিসা নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে। এর মধ্যে আর 1 বছর পরেই নাফিসার বিবিএস শেষ হবে। আগে থেকেই একটা জবের জন্য অ্যাপ্লাই করে রেখেছে নাফিসা। রেহানা আর এখন ওদের সাথে থাকে না। ওকে বাড়িতে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার কারণে কাজের খালাকেও পরিবর্তন করতে হয়েছে। বাসায় এখন নতুন কাজের লোক। নাফিসাদের অবস্থার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু নাফিসার প্রতি ইয়াসিরের ভালোবাসা বাড়েনি। ইয়াসির কেমন যেন একটু অন্যমনস্ক থাকে সবসময়। নাফিসা কখনোই এসব নিয়ে ভাবেনি। কিন্তু ও সবসময় বড়দের মুখে শুনেছে স্বামী যদি বয়সে 10 বছরের বেশি বড় হয় তাহলে স্ত্রীকে খুব ভালোবাসে, যত্ন করে। কিন্তু ইয়াসির তো নাফিসার 12 বছরের বড়। নাফিসাকে সে এতটা ভালোবাসে না যতটা ভালোবাসা উচিত। মাঝে মাঝে নাফিসা এগুলো নিয়ে মন খারাপ করলেও কিছু করার থাকে না। নিজের ভাগ্য বলে চালিয়ে যাচ্ছে সবকিছুই। ইয়াসিরের বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস। তাদের টাকা পয়সা কোনোটার অভাব নেই। অভাব শুধু মানসিক শান্তির। নাফিসার বিবিএস শেষ করার 1 বছরের মাথায় ওরা বাচ্চা নিল। ওদের ঘর আলোকিত করে 6 বছর দাম্পত্য জীবন কাটানোর পর একটা মেয়ে সন্তান জন্ম নিল। মেয়েটার নাম পিউ। এর মধ্যে আবার নাফিসার চাকুরি হয়েছে খাদ্য ও স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ে ম্যানেজার পদে। নাফিসার সংসারটা ভালোই যাচ্ছে। কিন্তু তবুও কিছু একটা নেই। গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব থাকার পরেও একটা শূন্যতা অনুভব হয়। আর সেটা হলো ভালোবাসার। নাফিসা মাঝে মাঝে ভাবে কত যুদ্ধের বিনিময়ে আজ এত কিছু অর্জন করেছি আমরা। কিন্তু তবুও একটা গ্যাপ রয়ে গেল। আমার স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু তবুও কেন একটা অভাববোধ কাজ করে ভেতরে। নাফিসা বুঝতে পারে ইয়াসির আর তার সম্পর্কের দূরত্বের কারণে হয়তো এমন কিছু। সে জানে না কিভাবে ইয়াসিরের সাথে তার একটা সুসম্পর্ক তৈরি করবে। তবুও চেষ্টা কম করছে না। একদিন অফিস থেকে ফেরার পথে নাফিসার এক পুরনো স্কুল বান্ধবী কেয়ার সাথে দেখা হয়েছিল। সেদিন ওরা অনেক গল্প আড্ডায় জুড়ে বসেছিল। কেয়ার থেকে নাফিসা জানতে পারল নাফিসার বিয়ের মাসখানেকের মধ্যেই তার অনেক বান্ধবীদেরই বিয়ে হয়ে যায়। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর রেজাল্টের ভালো মন্দ বিবেচনা না করেই বিয়ে দিয়ে দেয়। নাফিসার মতো অবস্থা সবারই হয়েছে। তাদের অনেকেরই 2-3টা করে বাচ্চা আছে। কিন্তু নাফিসা হাল ছাড়েনি। সে তার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করে গেছে। তার জীবনযুদ্ধে সে অনেকটাই সফল হতে পেরেছে। এই জন্য সে নিজের প্রতি গর্বিত। নফিসার বড় ননদ বেড়াতে এসেছে ওদের বাসায়। তার 2টা মেয়ে আর একটা ছেলে আছে। ছেলেটা পিউর 5 বছরের বড়। ইয়াসিরের সাথে বসে কথা বলার ফাঁকে সে বলল, ভাইয়া শুনলাম পুরনো প্রপার্টি নাকি বিক্রি করে দিবেন। হ্যাঁ, নিলামে তুলেছি। দেখি কতদিনে বিক্রি হয়। আসলে ভাইয়া নিশানের তার ছেলে আব্বু অনেকদিন ধরেই বলবে বলবে করে সাহস পাচ্ছে না। কি কথা? আপনার প্রপার্টি কিনতে যাচ্ছে? আগে বলবি না, তাহলে আর নিলামে তোলার ঝামেলা হতো না। কিন্তু ভাইয়া আপনি যে দাম তুলেছেন সেটা না হয় কমিয়ে দিলাম তোদেরকে দিলে। ভাইয়া নিশানের আব্বু বলল সে 30 লাখ টাকার বেশি দিতে পারবে না। আপনার প্রপার্টি তো প্রায় 90 লাখ টাকার বেশি হবে। সমস্যা নেই, তুই তো আমার বোন, দিতেই পারি। তুই নিশানের আব্বুকে আসতে বলিস, আমি পেপার সব সাইন করে দিয়ে দিব। এ বিষয়ে নাফিসার সামান্য মনমালিন্য ছিল।
তিল তিল করে গড়ে তোলা সম্পদ এভাবে বিলিয়ে দেওয়ার মানে হয় না। অর্ধেক দামে দিলেও পারত, কিন্তু 1/3 দামে মাত্র বিক্রি করে দিল। নাফিসা খুব ভালো করেই জানে এটা তার ননদের ষড়যন্ত্র ছাড়া কিছুই না। ওদের স্বভাব নাফিসার খুব ভালো করেই জানা। কিন্তু ইয়াসির তো তার বোনদেরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই নাফিসার সাহস নেই এখানে কিছু বলার। একদিন বিকেলে পিউ আর নিশান ব্যাকওয়ার্ডে খেলছিল। পাশেই নাফিসা দাঁড়িয়ে ছিল। নাফিসা স্পষ্ট দেখতে পাচ্ছিল নিশান পিউকে বারবার আঘাত করছিল। পিউর বয়স তখন 4 বছর আর নিশানের বয়স 9 বছর। নিশানের এমন কর্মকাণ্ড দেখে নাফিসা ওদের দিকে যাচ্ছিল। তারপর নিশানকে বলল, তুমি পিউকে মারছো কেন নিশান? আমি ওকে কিছু করিনি মামানি। মিথ্যে বলছো কেন নিশান? আমি দেখেছি তুমি পিউকে মারছিলে। এর মধ্যেই নাফিসার ননদ এসে হাজির হয়। নাফিসা তাকে সব বলার পর সে বলল, বাচ্চারা খেললে কত কিছুই করে, এটা নিয়ে এত ধরার কি আছে ভাবি? আমি সেটা বলছি না আপু, কিন্তু নিশান যে মিথ্যা বলা শিখছে সেটা তো খুব খারাপ। ও এখনো বাচ্চা, এখনই যদি মিথ্যা বলা শিখে যায় ভবিষ্যতে অনেক বড় বড় অন্যায় করবে। আপনি আমাকে ছেলেকে মিথ্যুক বলছেন, কি বলতে চান যে আমি ওকে কিছু শেখাই না? এর মধ্যেই নাফিসা আর ওর ননদের মধ্যে কথা কাটাকাটি হয়। রহিমা, নিশানের আম্মু, নাফিসাকে একটা থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নিশানের হাত ধরে যেতে যেতে বলে, আমরা এখানে বোঝা হয়ে গেছি বললেই হয়, এত কাহিনী করার কি দরকার? আজকেই চলে যাব। এদিকে নাফিসা মাটিতে পড়ে একটা ইটের কণার সাথে গালের কিছু অংশ লেগে কেটে যায়। পিউ আম্মু আম্মু বলে কাঁদছিল পাশে দাঁড়িয়ে। নাফিসা উঠে পিউকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। রহিমা তখন রাগে গিজগিজ করতে করতে কাপড় চোপড় গুছাচ্ছিল। নাফিসা এক পাশে পিউকে বসিয়ে রহিমার কাছে গিয়ে বলল, আপু এত রাগ করছেন কেন? ক্ষমা করে দিন আমাকে, দোহাই লাগে আল্লাহর। আপনি কোথাও যাবেন না, এখানে থাকুন, যতদিন ইচ্ছা বেড়ান। হ্যাঁ বেড়াবো। তারপর রোজ রোজ আমাকে খোঁজা দিবেন, আমার বাচ্চাদেরকে মিথ্যুক বানাবেন। কথা দিচ্ছি আপু আর কিছু বলবো না, রাগ করবেন না, ক্ষমা করে দিন আমাকে। নাফিসা নত স্বীকার করার একমাত্র কারণ হলো ইয়াসির। রহিমা ইয়াসিরকে ভুলিয়ে ভালিয়ে অনেক কিছুই বলবে যার খেসারত নাফিসাকে দিতে হবে। ইয়াসির তার বোনদেরকেই বেশি বিশ্বাস করে। এসব ঘটনা নিয়ে ইয়াসির নাফিসার গায়ে হাত তুলতে এক ফোঁটাও দ্বিধা করবে না। সেটা নাফিসা খুব ভালো করেই জানে। সেদিন রাতে ঘুমাতে গিয়ে ইয়াসির যখন রুমে যায় তখন নাফিসা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, বিছানা গুছাচ্ছিল। ইয়াসির নাফিসার বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে ওর চিবুক চেপে ধরে বলল, রহিমাকে কি বলেছিলি তুই? ইয়াসির এক হাত দিয়ে নাফিসার বাহু চেপে ধরেছিল আর এক হাত দিয়ে চিবুক চেপে ধরেছিল। নাফিসার খুব লাগছিল। বিকালে ইটের কণার সাথে গালের যেখানে আঘাত পেয়েছে ইয়াসিরের আঙুল সেখানে গিয়ে স্পর্শ করেছে। নাফিসার যেন কলিজায় কেউ সুই বিধিয়ে দিয়েছে। ইয়াসির নাফিসাকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বিছানার উপরে ধাক্কা দিয়ে ফেলে বলল, আমি একদিন বলেছিলাম না আমার পরিবারের কারোর সাথে খারাপ আচরণ করবি না? তারপরেও কেন বারবার একই কাজ করিস? নাফিসা কোনো অন্যায় করেনি। অকারণে রহিমাও তাকে মেরেছে, এখন ইয়াসিরও মারছে। তাই সে আর সহ্য করতে না পেরে ইয়াসিরকে বলেই দিল, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে আপনার বোন। তারা শত অন্যায় করেও নিজেদের বাহু ফোলানো কমায় না, আর আমি অন্যায় না করেও মারধর খাই। আমি আপুকে খারাপ কিছুই বলিনি, তবুও সে আমাকে মারল। আমার গায়ে যখন হাত দিলেন একটা বারও কি আমার গালের দিকে আপনার চোখ পড়েনি? কেমন স্বামী আপনি? নিজের স্ত্রী বাচ্চার প্রতি ভালোবাসা নেই, শুধু ভুরি ভুরি টাকা দিয়ে সব চাহিদা মেটালেই হয় না, একটু ভালোবাসা, যত্ন আর মানসিক শান্তিও দেওয়া লাগে। বিয়ে করে বউ বাচ্চার খেয়াল যখন রাখতেই পারবেন না, তাহলে বিয়ে করে আমার জীবনটাকে এভাবে নষ্ট করেছেন কেন? আমি আপনাকে প্রথম আর শেষবারের মতো বলছি, আপনি যদি আর কখনো আমার গায়ে হাত তোলেন তাহলে আমি আত্মহত্যা করব। কথাটা বলেই চোখের পানি মুছে নাফিসা বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে গেল। ইয়াসির নাফিসার গালের দিকে তাকিয়ে দেখে সত্যি ওর গাল অনেকটাই কেটে আছে। ওর চিবুকে এভাবে ধরার কারণে সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ে পুরো ফর্সা গাল টকটকে লাল হয়ে গেছে। কথাটা বলেই চোখের পানি মুছে নাফিসা বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে গেল।
ইয়াসির নাফিসার গালের দিকে তাকিয়ে দেখে সত্যি ওর গাল অনেকটাই কেটে আছে। ওর চিবুকে এভাবে ধরার কারণে সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ে পুরো ফর্সা গাল টকটকে লাল হয়ে গেছে। নাফিসা ওয়াশরুম থেকে আসার পর ইয়াসির নাফিসাকে বলল গালে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে নিতে। নাফিসা ইয়াসিরের কথা মতো গালে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে নিল। ইয়াসির নাফিসার গালের দিকে তাকিয়ে নিজের প্রতি অনুতপ্ত বোধ হচ্ছিল, তবুও নাফিসার কাছে একটা বার্তা প্রকাশ করেনি। সকালে নাফিসা আর খালা মিলে নাস্তা বানাচ্ছিল। কিছুক্ষণ পর রহিমা এসে বলল, ভাবে আমার কিছু টাকা লাগবে। পিউর আপু তো রুমে আছে, ওনাকে বলুন গিয়ে আপু। ভাইয়া অফিসে চলে গেছে, আমি ফোন দিয়েছি, ভাইয়া বলেছে আপনাকে বলার জন্য। ইয়াসির সবসময় নাফিসাকে না বলেই অফিসে চলে যায়, সব সময় নাস্তাও করে না। নাফিসা রহিমাকে বলল, কত টাকা লাগবে আপু? বেশি না, 50,000 লাগবে আমার। আর আজকে রেহানাকে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এত টাকা কি করবেন আপু? কত টাকা ভাবি? মাত্র 50,000 তো। আপনাদের তো টাকার অভাব নেই, আমাদের জন্য 50,000 দিতে এত জেরা করা লাগে। নাফিসা আর কথা না বাড়িয়ে রুমে গিয়ে 50,000 টাকা রহিমাকে দিল। ইয়াসির সবসময় যা টাকা পায় সেগুলো আলমারিতে রাখে। রেহানা আসার কিছুক্ষণ পর ওরা দুই বোন বাইরে যায়। তখন প্রায় দুপুর। রেহানার মেয়ে মিলি বাসায় ছিল। রহিমা তার ছেলেকে সাথে নিয়ে যায়। সারাদিন পর ওরা বাসায় ফিরে আসে সন্ধ্যায়। সন্ধ্যার পর ইয়াসির বাসায় এসে প্রতিদিনই টাকা রাখার সময় আগের টাকার সাথে হিসাব করে, চূড়ান্ত হিসেব করে রাখে যেন কোনো গরমিল না হয়। আজকে হিসাব করতে 50,000 কম পেয়ে নাফিসাকে জিজ্ঞেস করায় নাফিসা সব বলল। তারপর ইয়াসির বলল, রহিমা তো আমাকে কোনো ফোন দেয়নি, আমিও বলিনি টাকা নিতে, কিন্তু আপু তো আমাকে বলল আপনি বলেছেন আমাকে বলার জন্য টাকা দিতে। এর মধ্যেই রহিমা আর রেহানা রুমে আসলো। রহিমা গলা উঁচিয়ে বলল, ভাবি এসব কি বলছেন? আমি এত টাকা দিয়ে কি করব? আমার নামে ভাইয়াকে কানটা দিচ্ছেন কেন? না জানি আর কি কি কানটা দেন। সবসময় তো এভাবে হঠাৎ শুনে নেওয়ার সৌভাগ্য হয় না। আপু আমি কানটা কেন দিতে যাব? আপনি নিজেই তো সকালে বললেন ওনার সাথে কথা বলেছেন ফোনে, উনি বলেছে টাকা দিতে, তাই আমি দিলাম। ওর মধ্যে কাজের খারাপ এসে উপস্থিত হলো। রহিমা বলল, ভাইয়া আমি ভাবিনি ভাবি এভাবে আমাদের নামে বদনাম করে। খোদা এমন একটা অপবাদের বোঝা মাথায় নেবার আগে আমাকে উঠিয়ে নিলে না কেন? আজকে রেহানাকে বললাম আসার জন্য, দুই বোন একসাথে আর কয়টা দিন বেরিয়ে চলে যাব, কিন্তু আপনার বউ সেটা চায় না। সারাদিন আমার বাসায় ছিলাম না, আর এখনই সেই সব শুনতে হচ্ছে। খালা আর নাফিসা দুইজন দুইজনের দিকে চাওয়াচাওয়ি করলো একটু। রেহানা বলল, এসবের মানে কি ভাইয়া? যখন একসাথে ছিলাম তখনও ভাবি এত জ্বালাতো, আর এখন বেড়াতে আসি সেটাও সহ্য করতে পারে না। আমি যাওয়ার সময় মিলিকে বাসায় রেখে গেছিলাম, তারাও মিলিকে ডেকে আনি। মিলিকে ডেকে এসে রেহানা জিজ্ঞেস করলো, আম্মু বলো তো আমরা বাইরে যাওয়ার পর কি হয়েছিল? কেউ এসেছিল বাসায়? হ্যাঁ মা, একটা মামা এসেছিল, ওই পিউর মামা। কেমন দেখতে? লম্বা মোটা করে, চশমা পরা, মুখে মোচ আছে। আচ্ছা তারপর কি হয়েছে? আমি দেখেছি মামানি ওই মামাকে অনেকগুলা টাকা দিয়েছিল, তারপর মামা চলে গেছে। খালা কিছু বলতে যাবে এমন সময় নাফিসা ইশারায় তাকে থামিয়ে দেয়। নাফিসা আর খালা বাকরুদ্ধ। নাফিসা প্রচুর পরিমাণে অবাক হয়েছে এই মানুষগুলোর বুদ্ধিমত্তা দেখে। নিজেদের দোষটা ওর ঘাড়ে চাপানোর জন্য নিজের 8 বছর বয়সী বাচ্চা মেয়েকেও মিথ্যা শিখিয়ে এনেছে। নাফিসা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও ভালো করেই জানে রহিমা রেহানার চতুরতার সাথে ও কখনোই পেরে উঠবে না। ও একভাবে বললে ওরা নানানভাবে সেটাকে পেঁচিয়ে ধরে। নাফিসা এই মিথ্যাচারগুলোর কাছে হেরে যায়। মিলির কথা শুনে নাফিসা আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেছে। কাজের খালাও চলে গেছে। রেহানা আর রহিমার মুখে একটা বৈশাচিক হাসির রেখা ফুটে উঠেছে, যা ইয়াসির কোনোদিনও দেখেনি আর দেখবেও না। নাফিসা ভাবছে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়।
খালার সহযোগিতা নিল। রেহানা আর রহিমা সারাদিন কোথায় ছিল তার সন্ধান নিতে পারলেই বোঝা যাবে। সবসময় নিজেকে দোষী বানিয়ে ইয়াসিরের কাছে বদনামের ভাগী হওয়ার কোনো মানে হয় না। অনেক সহ্য করেছে। আর না, ওদের মুখোশ বের করতেই হবে যে কোনো মূল্যে। তার জন্য আপাতত রহিমার ছেলে নিশানের সহযোগিতা নেওয়া যেতে পারে। ছেলেটা যেহেতু সাথে গেছে তাই কিছু জিজ্ঞেস করলে হালকা পাতলা একটু ধারণা নেওয়া যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, বাচ্চাটা সারাদিন রহিমার সাথেই থাকে। আর তাছাড়াও তাকে সামান্য একটা মশা কামড় দিলেও মায়ের কাছে গিয়ে বলে। এইভাবে কিভাবে কি করবে নাফিসা তা বুঝে উঠতে পারছে না। নাফিসার বেশি খাটতে হয়নি। পরের দিন প্রায় দুপুরবেলা খালা ঘর ঝাড়ু দেওয়ার সময় রহিমার রুমে ছোট একটা মোচড়ানো কাগজ কুড়িয়ে পায়। খালা সব সময় কোনো মোচড়ানো কাগজ ফেলে সেটা খুলে দেখে। কারণ একদিন ইয়াসিরের একটা জরুরি কাগজ ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো ছিল বিধায় বিনে কাগজটা পেয়েছিল। খালা কাগজটা খুলে দেখে কোনো গয়নার দোকানের কাগজ। সুন্দর করে কাগজের চারকোনায় গয়নার কারুকার্য করা। কাগজটা শাড়ির আঁচলে রাখে। তারপর কাজ শেষ করে নেয়। বিকালে নাফিসাকে কাগজটা দেখাতেই নাফিসা বলে, খালা এটা তো গতকালকের তারিখ দিয়ে একটা নেকলেস কেনা হয়েছে। মা ওই দোকানে যায় দোকানের মালিককে জিগাও গিয়া। এই কাগজ রহিমা আমার ঘরে পাইছি। আমার মনে হয় রহিমা আর রেহানা আপু কোনো গয়না হয়তো কিনেছে, না হয় বন্ধক থেকে ছাড়িয়েছে। এখানে স্পষ্ট করে লেখা নেই খালা। তারা যে কাজই করেছে খুব নিখুঁত ভাবে করেছে। হেরা হবু চালাক মা। আপনের লগে এতদিন থাইকা আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ খালা, তারা এসব কাজে খুবই দক্ষ। বাদ দাও খালা, এসব নিয়ে আলোচনা করতে চায় না। আজকেই আমি ওদের চালাকি পিউর আব্বুর কাছে বলবো। আমি এখনই যাব দোকানে। ফিরতে হয়তো সন্ধ্যা হবে। পিউ উঠলে তুমি তাকে সামলে রেখো খালা। জানোই তো নিশানের সাথে খেলাধুলো করলে ও বারবার আমার বাচ্চাটাকে আঘাত করে। আপনি চিন্তা করেন কেন মা? আপনার কোন লাগবো না। আমি খেয়াল রাখুম বুড়ি। আচ্ছা খালা, আমি যাই তাহলে। ইয়াসির ফের আগেই হয়তো ফিরে আসবো। নাফিসা কাগজটা ব্যাগে পুরে বেরিয়ে পড়ল। সব তথ্য নিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসেছে। নিজের রুমে গিয়ে দেখে পিউ ঘুমাচ্ছে। চেঞ্জ করে পিউ মাথায় হাত রাখতেই দেখে মেয়েটার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। খালা রুমে এসেই বলল, মা পিউ দিদিভাইয়ের কেমনে জ্বর আইছে জানি না। বিকালে ভালাই আছিল, হঠাৎ করেই জ্বর আইছে। তাই জোর করে খাওয়ায় ঘুম বাড়াইয়া রাখছি। আচ্ছা খালা, ওর আব্বু আসুক, ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিছু জানতে পারছেন মা? হ্যাঁ খালা, সব জেনেই এসেছি। একটু কষ্ট হয়েছে। কি এর কষ্ট মা? দোকানের মালিক আমাকে তথ্য দিতে রাজি হচ্ছিল না। তাকে 2000 টাকা খাওয়াতে হয়েছে। মা আপনি খুশ? হ্যাঁ খালা, আর কোনো উপায় ছিল না যে আমার। আমি লোকটাকে এত কাকুতি মিনতি করলাম তবুও সে রাজি হচ্ছিল না। আরো 2 দিন আগে রহিমা আপু দোকানে 40,000 দিয়ে নেকলেস বানানোর অর্ডার দিয়েছিল। কাল সকালে আনার ডেট ছিল, কিন্তু তখনও বানানো হয়নি। এরও একটু কাজ বাকি ছিল। তাই তারা সারাদিন বাইরে ঘুরে ফিরে তারপর নেকলেস নিয়ে সন্ধ্যায় বাসায় আসে। কিন্তু বাকি 10,000 টাকা কই মা? ওটার খোঁজ পেয়ে যাবো খালা। 40,000-এর হিসাব যেহেতু পেয়েছি বাকিটাও পেয়ে যাব। কিন্তু কেমনে মা? সেটা নিয়ে কাল দেখবো খালা, আজকে আর না। আচ্ছা মা, কিছু খাইবেন না খালা? তুমি বিশ্রাম নাও। পিউর জ্বর খুব বেশি। ওর আব্বু আসলেই ডাক্তারের কাছে পাঠাতে হবে। এই সময়ের জ্বরটা ভালো না। হমা, আমি যাই। এর মধ্যেই রেহানা এসে বলল, কি ব্যাপার বুয়া, তোমাকে কখন থেকে ডাকছি গানি শুনো না? এখানে কি এমন কাজ করছো? যাও জলদি মিলির জন্য স্যুপ রান্না করে দাও। খালাকে বুয়া সম্বোধন করায় নাফিসা রেগে যায় প্রচুর। উঠে এসে রেহানাকে বলে, উনি আপনার মায়ের বয়সী আপু। ওনাকে বুয়া বলতে আপনার মুখে বাঁধেনি। বারবার বলেছি ওনাকে বুয়া বলে ডাকবেন না। আদি খেতা দেখে বাঁচি না। বুয়াকে বুয়া বলবো না তো কি বলবো? মা আর বুয়া কখনো এক না। ওনাকে সম্মান করলে আপনার জাত যাবে না আপু। সারাদিন কাজ করে আমাদের জন্যই। তাই বলে কি মাথায় তুলে রাখবো নাকি? আশ্চর্য ব্যাপার, কালকের ঘটনা ভুলে যাবেন না ভাবি।
ভাইয়া আপনাকে বারবার মাফ করে দিচ্ছে, এর মানে এই না যে যা ইচ্ছা করে বেড়াবেন। কালের ঘটনার ভয় আমাকে দেখাবেন না আপু। আমি নির্দোষ তা আমি অতি শীঘ্রই প্রমাণ করে ছাড়বো। আপনারা দুই বোন কতটা জঘন্য তা আমি পিউর আপুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। চোরের মায়ের বড় গলা। কথাটা বলেই একটা বেঞ্চি কেটে রেহানা চলে গেল। নাফিসা বলল, খালা তুমি কিছু মনে করো না। না মা, আমি জানি হেরা কেমন। আচ্ছা তুমি মিলির জন্য স্যুপ বানিয়ে দিয়ে রেস্ট নাও গিয়ে। আচ্ছা মা। আপনি পিউ দিদি ভাইয়ের খেয়াল রাখেন। রাতে ইয়াসির আসার পর পিউকে নিয়ে ওরা দুইজন ডাক্তারের কাছে গেল। হালকা ঔষধপত্র দিয়ে নিয়মিত খাওয়াতে বলেছে। বাসায় ফিরে নাফিসা পিউকে ঘুম পাড়িয়ে নিচে যাচ্ছিল রাতে রান্নার বিষয়টা দেখার জন্য। রহিমার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পারল রহিমা কার সাথে যেন কথা বলছে। রহিমার বলা কথার মধ্যে নাফিসা শুনেছে, টাকার তো পেয়ে কিছু, আবার কি চাও? তোমার যা ইচ্ছা করো। আমি কি করব? একটু পরে আসবো, এই ধরো আধ ঘন্টা। কথাগুলো শুনে নাফিসা এইটুকু শুধু বুঝতে পেরেছে যার সাথে কথা হচ্ছিল সে রহিমার কাছে টাকা পেত, কিন্তু বাকি কথাটা বুঝতে পারেনি। আর এই রাতে রহিমা নিশ্চয়ই বাইরে যাবে না, ঘরের আশেপাশেই দেখা করবে তার সাথে। রহিমা খালার কাছে গেল, খালাকে বিষয়টা খুলে বলল। তারপর বলল, খালা আমি যা বলি মন দিয়ে শোনো। তুমি একটু পরে রহিমা আপুকে ফলো করবে। উনি কোথায় যাচ্ছে তার পেছনে পেছনে গিয়ে দেখবে। আমি যেতাম তোমাকে না পাঠিয়ে, কিন্তু পিউর আপু একটু পরেই ডাকাডাকি শুরু করবে। তাই আমি যেতে পারছি না। তুমি পারবে না গিয়ে দেখতে? হমা পারুম। আচ্ছা তুমি যাও, রান্নার দিকটা আমি দেখছি। খালা রহিমার পিছু নেয়। রহিমা বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়েছে। বাগানের ভেতরে একটা লম্বা চওড়া পুরুষের সাথে দেখা করেছে। খালা ওদের পাশে একটা ঝোপের আড়ালে দাঁড়ালো যেন ওরা কি বলে বলে সব শুনতে পারে। জায়গাটা স্তব্ধ। একটুও শব্দ করা যাবে না। খুব সাবধানে থাকতে হবে। ওদের কথা প্রায় শেষ হয়ে এসেছিল। খালা বুঝতে পেরে আগেই সেখান থেকে বাসায় চলে আসে। খালা বাসায় এসে দেখে নাফিসা রান্নার কাজে ব্যস্ত। এসেই নাফিসাকে বুকে আগলে ধরে। নাফিসা হতবাক, নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে খালা? তোমাকে দেখে ফেলেনি তো? না মা, আমাকে দেখে নাই। তাহলে কি হয়েছে খালা? তুমি এমন অস্থির হচ্ছ কেন? ফোন কোথায়? দাও রেকর্ডটা শুনি। নাফিসা খালার হাতে তার ফোনে রেকর্ড অন করে দিয়েছিল। সে এয়ারফোন গুজিয়ে শুনে নিল নাফিসা। সব শোনার পর নাফিসার চোখ ছানাবড়া হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য ও বিষম খেল। বিষম কাটিয়ে খালা বলল, মা অহন কি করবেন? কি করবো আর? ইয়াসিরের কাছে এখনই সব সত্যি জানাবো। এছাড়া আর কোনো উপায় দেখছি না। রাতে খাওয়া শেষ হওয়া পর্যন্ত নাফিসা ধৈর্য ধরেছিল। খাওয়া শেষে রেহানা আর রহিমাকে রুমে ডাকালো। খালা উপস্থিত ছিল। রহিমা গলা খাকারি দিয়ে বলল, কি ঘুমাতেও পারবো না নাকি? এত রাতে কি এমন জরুরি কথার জন্য ডাকিয়েছেন, জলদি বলেন। নাফিসা বলল, আরে আপা এত অস্থির হচ্ছেন কেন? বসুন। বেশি সময় লাগবে না, আধ ঘন্টার কাজ। নাফিসা ব্যাগ থেকে গয়নার দোকানের কাগজটা বের করে ইয়াসিরের হাতে দিল। ইয়াসির সেটা দেখে বলল, কি হয়েছে এটাতে? এটা দেখানোর কে আছে? আপনি বুঝতে পারছেন না? আপনার দুই বোন কাল আমার থেকে টাকা নিয়ে গয়না কিনেছে, অথচ দোষটা আমার ঘাড়ে চাপিয়েছে। রেহানা চেঁচিয়ে বলল, বললেই হলো নাকি? একটা মিথ্যা কাগজ বানিয়ে নিজের দোষটা আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। মোটেই মিথ্যা নয় আপু। আমি যথেষ্ট প্রমাণ সহ আপনাদের রূপ তুলে ধরছি। নাফিসা ফোনের রেকর্ডিং অন করে দিল। নাফিসা গহনার দোকানের মালিকের কথাগুলো রেকর্ড করে রেখেছিল। সেগুলো সব ইয়াসর শুনল। তারপর রাতের ঘটনার রেকর্ড শোনালো। পরের রেকর্ডে ছেলেটা নাফিসাকে মারার কথা বলছিল। ইয়াসিরের যাবতীয় সম্পত্তির অর্ধেক নাফিসার নামে লেখা। নাফিসাকে মেরে ফেললে সব সম্পত্তি ওরা রহিমা রেহানা দুই বোন পাবে।
সাথে ওই ছেলেও কিছুটা অংশীদার হবে। তাই সে রহিমাকে কানপ্রা দিচ্ছিল। রহিমাও রাজি হয়ে গেছে। এমনিতেও লোভী তারা। এমন কথা শুনে লোভ সামলাতে পারেনি। রহিমা আর রেহামার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কি বলবে বুঝতে পারছে না। ইয়াসির বেশি কিছু না বলে রহিমা আর রেহানাকে নিজের ঘরে যেতে বলল। কাজের খালাও নিজের ঘরে চলে গেল। ইয়াসির নাফিসাকে বলল, তুমি এসব নিয়ে এত ভেবো না, আমি সকালে ওদের সাথে কথা বলবো। পিউর দিকে খেয়াল রাখো। সকালে ইয়াসির রহিমা আর রেহানাকে বলল, তোরা আমার বোন। আমি তোদেরকে যতটা ভালোবাসি নাফিসা আর পিউকেও ততটা ভালোবাসি না। অথচ ওরাই আমার মৃত্যুকালের লাঠি হবে। সত্যিটা বললে আমি তোদেরকে কিছুই বলতাম না। শুধু শুধু নাফিসার ঘাড়ে এত বড় অপবাদ চাপানোর প্রয়োজন ছিল না। 50 কেন 1 লাখ নিলেও তোদেরকে আমি কিছু বলতাম না। আফসোস ওরা সেটা বুঝি না। রেহানা আর রহিমা কিছু বলছে না। ইয়াসিরও আর কথা বাড়ালো না। এমনিতেই ইয়াসির কথা কম বলে। তর্ক বিতর্কে যাওয়ার স্বভাব ওর নেই। রহিমা আর রেহানা 2 দিন পরেই চলে গেল। ইয়াসির আর নাফিসার দিন ভালোই যাচ্ছে। পিউ সুস্থ হয়েছে। কয়েক বছর পর নাফিসার আরেকটা মেয়ে হয়েছে। 2 মেয়েকে নিয়ে ভালোই যাচ্ছে ইয়াসির আর নাফিসার দিন। ইয়াসির আর নাফিসার মধ্যে দূরত্ব অনেকটাই কমে এসেছে। ইয়াসির এখন নাফিসাকে বিশ্বাস করে। ওদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালোই যাচ্ছে এখন। এভাবেই দিনগুলো ভালো কাটছে নাফিসার। নাফিসা প্রায় বারান্দায় বসে ভাবে পুরনো দিনগুলোর কথা। তার জীবনে সে কত চরম মুহূর্তগুলো পেরিয়ে এসেছে। তার মধ্যে জীবন মানেই যুদ্ধ। জীবনের এক একটা ধাপ যুদ্ধে নেয়। বেঁচে থাকার স্বার্থে প্রতিটা মানুষকেই জীবন যুদ্ধে নামতে হয়। জীবন যুদ্ধে জয়ী হতে পারলেই জীবনের সার্থকতা। সমাপ্ত।